কি অবস্থা পোলাপান? লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কি পড়ছিলাম? লাস্ট ক্লাসে আমরা কোষ বিভাজনের হচ্ছে মাইটোসিস পর্যন্ত পড়ছিলাম, তাই না? মাইটোসিস বা ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন নিয়ে আমরা পড়েছিলাম। একদম সহজ, পিচ্ছিকালে ছোটবেলায় পড়ালেখা করা জিনিসপত্র দেখে আমরা সবাই আবেগ আপ্লুত হয়ে গেছি যে আহা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কত মজার মজার সহজ পড়ালেখা থাকিতো। এখন কিন্তু পড়ালেখা কঠিন হয়ে গেছে, তাই না? তো এই হচ্ছে আমাদের কথা। সো আসো আমরা হচ্ছে যে কাজ শুরু করি। তাহলে হচ্ছে যে হ্যাঁ, চেষ্টা করবো আজকে এই চ্যাপ্টারটা শেষ করার, দেখি আমরা কতটুকু শেষ করতে পারি। আমাদের আজকে টার্গেট যে চ্যাপ্টার শেষ করব আমরা। এখন দেখো আমরা হচ্ছে কতটুকু পর্যন্ত পড়ছিলাম কোষ বিভাজনের হচ্ছে যে অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। টেলোফেজটা কই গেছে আমাদের? টেলোফেজ পর্যন্ত পড়ছিলাম, মানে মাইটোসিসের যে 5টা ধাপ আছে, মাইটোসিসের 5টা ধাপ পর্যন্ত আমরা পড়ছিলাম। মাইটোসিসের 5টা ধাপ পর্যন্ত আমরা পড়ছিলাম। আজকে হচ্ছে দাঁড়াও, মানুষ আসছে না, 50 জন হয়েছে, 33 জন। আসো, বাকিরা আসো। হু ইজ আবিদা আপু? করো, যেখানে মন চায় ক্লাস তোমরা করো, এটা তোমাদের ব্যক্তিগত স্বাধীনতা। তোমরা হচ্ছে ক্লাস করবা, এই জায়গায় এক জায়গায় ক্লাস করবা, আরেক জায়গায় ক্লাস করবা। এখন এগুলো তো হচ্ছে যে তোমাদের এই চলতেছে, তাই না? এখন করো এগুলা, কোনো সমস্যা নেই। আমার কাজ পড়ানো, আমি পড়ায় যাব। তোমাদের কাজ হচ্ছে যে হচ্ছে যে ক্লাস করা, নানা জায়গায় তোমরা সেগুলো করে যাবা। এগুলা হচ্ছে তোমাদের বিষয়, ঠিক আছে? করো। আচ্ছা, আসো চলো আমরা হচ্ছে আমাদের কাজ করি। কে কি করলো সেটা দেখা আমাদের বিষয় না। আমার কাজ পড়ানো, আমি পড়াবো। বাংলা ক্লাস করো না হিন্দি ক্লাস করো, আমার কি। আচ্ছা আসো, তো খেয়াল করো যে আমরা হচ্ছে মানে হচ্ছে আমরা মাইটোসিস পড়তেছিলাম। মাইটোসিসের মধ্যে মূলত দুইটা ঘটনা মূলত ঘটে। একটা কি, নিউক্লিয়াসের বিভাজন ঘটে, যেটাকে বলি আমরা ক্যারিওকাইনোসিস। একটা সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, যেটাকে কি বলি আমরা? সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের যে বিভাজন ঘটে, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলি আমরা? নিউক্লিয়াসের বিভাজনকে বলি ক্যারিওকাইনোসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলি আমরা? সাইটোকাইনেসিস বলি, ঠিক আছে? তো আমরা ক্যারিওকাইনোসিসের যে ধাপগুলো আছে সেগুলো পড়ে ফেলছি। এবার আসো হচ্ছে আমরা সাইটোকাইনেসিস নিয়ে পড়ালেখা করি। হোয়াট ইজ সাইটোকাইনেসিস? সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। একটা সফল মাইটোসিস হওয়ার জন্য নিউক্লিয়াসের যেমন বিভাজন হইতে হবে, আবার সাইটোপ্লাজমেরও বিভাজন হইতে হবে। সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আমাদের নিউক্লিয়াসের বিভাজন হওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, সাইটোপ্লাজমের বিভাজন হওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে সাইটোপ্লাজম যদি বিভাজিত না হয়, তাহলে একটা কোষ থেকে দুইটা কোষ কিন্তু তৈরি হবে না। তাহলে হচ্ছে সাইটোকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, এই যে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন, এখানে কি হয়? এটা কখন শুরু হয়? যখন আমাদের টেলোফেজ যে ধাপটা আছে, টেলোফেজ ধাপটার যখন সমাপ্তি ঘটে যায়, যে টেলোফেজ ধাপের কি ঘটে গেছে? সমাপ্তি ঘটে গেছে, তখন সাইটোকাইনেসিস আমাদের শুরু হবে। সাইটোকাইনেসিস কখন শুরু হবে তাহলে? এই টেলোফেজ ধাপের সমাপ্তি যখন হবে তখন সাইটোকাইনেসিস শুরু হবে। তো সাইটোকাইনেসিসে কি হবে? এই কোষটা সাইটোপ্লাজম বরাবর ভাগ হয়ে যাবে, সাইটোপ্লাজম বরাবর এই কোষটা ভাগ হয়ে যাবে, সাইটোপ্লাজম বরাবর এই কোষটা ভাগ হয়ে যাবে। সেই কোষটা
হচ্ছে একটা কোষ থেকে আমাদের বেসিক্যালি কয়টা কোষ তৈরি হবে, একটা কোষ থেকে হচ্ছে আমাদের দুইটা কোষ তৈরি হবে, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হবে, একটা কোষ থেকে হচ্ছে দুইটা কোষ তৈরি হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের সাইটোকাইনেসিস, এটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস, এটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস, এটা কি আমাদের, এটা হচ্ছে সাইটোকাইনেসিস। কোষটা এরকম ডিভাইড হবে, কোষটা এরকম ডিভাইড হবে, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে। এখন এর আগে টেলোফেজ ধাপে আমাদের কি ছিল, এরকম আমাদের হচ্ছে কিন্তু ক্রোমোজোম, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস, সেগুলো আমাদের কিন্তু সবই ছিল। আমাদের হচ্ছে আমাদের হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, তারপর ভেতরে আমাদের একটা সেন্ট্রোজোম থাকবে, নিউক্লিওলাস থাকবে প্রত্যেকের মধ্যে, তারপর হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তুগুলা আমাদের হচ্ছে থাকবে, ক্রোমাটিন তন্তুগুলো আমাদের থাকবে, ক্রোমাটিন তন্তুগুলো হচ্ছে আমাদের থাকবে। তাহলে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ, এটা কি আমাদের, এটা হচ্ছে আমরা নিউক্লিয়ার এনভেলপ, এটা কি আমাদের, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ, এটা কি আমাদের, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, এই নিউক্লিয়ার এনভেলপ, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ, এটা হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু, এটা কি আমাদের ক্রোমাটিন তন্তু, এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে নীলটা কি, নীলটা হচ্ছে আমাদের এই নিউক্লিওলাস। আর এই মাঝ বরাবর জিনিসটা কি হওয়া শুরু করছে, ভাগ হওয়া শুরু করছে। তো মাঝ বরাবর আমাদের কি তৈরি হয়, কোষ প্রাচীর তৈরি হচ্ছে, কোষ প্রাচীর তৈরির মাধ্যমে জিনিসটা ভাগ হচ্ছে। কি তৈরি হচ্ছে আমাদের, কোষ প্রাচীর তৈরি হচ্ছে, কোষ প্রাচীর তৈরি হচ্ছে, কোষ প্রাচীর তৈরির মাধ্যমে কোষটাকে ভাগ করতেছে। তাহলে খেয়াল করে দেখো এখানে ঘটনা কি ঘটে বা বিষয়টা কি ঘটে, সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসটা হচ্ছে টেলোফেজ দশা শেষ হওয়ার পরই সাইটোকাইনেসিস শুরু হয়। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে কোষ প্লেট ও কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। তাহলে হচ্ছে টেলোফেজ ধাপের সমাপ্তির সাথে সাথে আমাদের টেলোফেজ ধাপের সমাপ্তির সাথে সাথে টেলোফেজ ধাপটা যখন আমাদের সমাপ্তি হবে, এই টেলোফেজ ধাপের সমাপ্তির সাথে সাথে আমাদের হচ্ছে সাইটোকাইনেসিস শুরু হয়, সাইটোকাইনেসিস শুরু হয়, ঠিক আছে, সাইটোকাইনেসিস শুরু হয়। তাহলে খেয়াল করে দেখো আমাদের বিষয়টা কি, যে টেলোফেজ ধাপের সমাপ্তির সাথে সাথে, টেলোফেজ ধাপটা যখন সমাপ্তি হবে, এই টেলোফেজ ধাপের সমাপ্তির সাথে সাথে হচ্ছে আমাদের সাইটোকাইনেসিসটা শুরু হবে। টেলোফেজ শেষ, শুরু হবে কি, সাইটোকাইনেসিস শুরু হবে। সাইটোকাইনেসিস মানে কি, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। হোয়াট ইজ সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তো হচ্ছে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের যেহেতু এটা উদ্ভিদ কোষ নিয়ে আমরা কথাবার্তা বলছি, আমরা কি পড়তেছি, বোটানি পড়তেছি। বোটানি মানে উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ কোষের মধ্যে আমাদের বেসিক্যালি একটা অনন্য জিনিস থাকে, যে বৈশিষ্ট্যটা আর কোনো কোষে পাওয়া যায় না, সেটা কি, কোষ প্রাচীর থাকে। তাহলে হচ্ছে সাইটোকাইনেসিস হয় এই কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে, এবং কোষ প্রাচীর সৃষ্টির আগে যে ধাপটা সেটা হচ্ছে কোষ প্লেট। তাহলে হচ্ছে যে আমাদের সাইটোকাইনেসিস হয় উদ্ভিদ কোষে, 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 সাইটোকাইনেসিস হয় হচ্ছে আমাদের কোষ প্লেট ও কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে, 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 কোষ প্লেট এবং কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। তাহলে প্রথমে কি তৈরি হয়, কোষ প্লেট তৈরি হয়, সেই কোষ প্লেটের উপর কোষ প্রাচীরটা আমাদের হচ্ছে সৃষ্টি হয়। তো হচ্ছে উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্রগুলা যখন বিষুবীয় অঞ্চলে ক্রমশ প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে স্পর্শ করে, স্পিন্ডল তন্তুগুলো আমাদের অদৃশ্য হয়ে যায়। এরকম অনেক কথাবার্তা আছে, আমরা এসব কথাবার্তার মধ্যে যাব না। কোষ প্লেট সৃষ্টিতে সাহায্য করে দুইটা জিনিস। কোষ প্লেটটা বেসিক্যালি আমাদের কোষ প্লেট ও কোষ প্রাচীর বিষুবীয় অঞ্চলে তৈরি হয়। আমাদের হচ্ছে কোষ প্লেট ও কোষ প্রাচীর বিষুবীয় অঞ্চলে তৈরি হয়। কোষ প্লেট ও কোষ প্রাচীর, কোষ প্লেট ও কোষ প্রাচীর, কোষ প্লেট ও কোষ প্রাচীর হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চলে সৃষ্টি হয়। কোষ প্লেট ও কোষ প্রাচীর হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চলে সৃষ্টি হয়। কোন অঞ্চলে সৃষ্টি হয়, বিষুবীয় অঞ্চলে সৃষ্টি হয়। কোষ প্লেট ও কোষ প্রাচীর হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চলে হচ্ছে সৃষ্টি হয়। কোন অঞ্চলে সৃষ্টি হয়, বিষুবীয় অঞ্চলে আমাদের কোষ প্লেট ও কোষ প্রাচীরটা তৈরি হবে।
এখন হচ্ছে যে আমাদের এই যে বিষয়টা এরকম, আমাদের নর্মালি হচ্ছে যে একটা কোষ প্রাচীরের গঠনের মধ্যে একটা মধ্য পর্দা থাকে। কোষ প্রাচীরের গঠনের মধ্যে কি থাকে? আমাদের মধ্য পর্দা থাকে। কোষ প্রাচীরের গঠনের মধ্যে কি থাকে? এটার নাম হচ্ছে মধ্য পর্দা। কোষ প্রাচীরের গঠনের মধ্যে এটা কি থাকে? এটা হচ্ছে আমাদের মধ্য পর্দা থাকে। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা মধ্য পর্দা বলি। তারপর হচ্ছে এই মধ্য পর্দার আরেকটা নামই হচ্ছে কোষ প্লেট। মধ্য পর্দার আরেকটা নাম হচ্ছে কোষ প্লেট। তারপর হচ্ছে এর উপর হচ্ছে আমাদের একটা প্রাইমারি স্তর পড়ে, একটা প্রাইমারি স্তর পড়ে এখানে। তারপরে এখানে একটা সেকেন্ডারি স্তর পড়ে, প্রাইমারি স্তর। তাহলে এটা একটা প্রাইমারি লেয়ার। এটা কি একটা? এটা হচ্ছে একটা প্রাইমারি লেয়ার। তাহলে আমাদের এর উপর পরে হচ্ছে একটা প্রাইমারি লেয়ার, প্রাইমারি স্তর। প্রাইমারি স্তরটা মূলত সেলুলোজ নির্মিত হয়। এরপরে হচ্ছে যে আমাদের আরেকটা যেটা আসে সেটার নাম হচ্ছে সেকেন্ডারি লেয়ার। এরপর হচ্ছে আরেকটা পরে যেটার নাম হচ্ছে আমাদের একটা সেকেন্ডারি লেয়ার। ঠিক আছে, আমাদের হচ্ছে কি লেয়ার? এটাকে বলি আমরা সেকেন্ডারি লেয়ার। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা সেকেন্ডারি লেয়ার। ঠিক আছে, তাহলে প্রাইমারি লেয়ার, এরপর হচ্ছে সেকেন্ডারি লেয়ার। সেকেন্ডারি লেয়ার, এই সেকেন্ডারি স্তর, সেকেন্ডারি স্তর, প্রাইমারি স্তর, সেকেন্ডারি স্তর, প্রাইমারি স্তর, সেকেন্ডারি স্তর, এরা মিলে কি তৈরি করে? প্রাইমারি স্তর সেকেন্ডারি স্তর মিলে তৈরি করে হচ্ছে আমাদের এই কোষ প্রাচীর। তাহলে হচ্ছে মধ্য পর্দা বা কোষ প্লেট, তার উপর আছে প্রাইমারি স্তর, তার উপর সেকেন্ডারি স্তর, মিলে কি তৈরি হয়? মিলে তৈরি হয় কোষ প্লেট বা কোষ প্রাচীর। মিলে কি তৈরি হয়? কোষ প্রাচীর। তো এই কোষ প্রাচীর গঠনটা হচ্ছে যে আমাদের এখানে হয়। তো কোষ প্রাচীর গঠনের জন্য আগে কি তৈরি হবে? মধ্য পর্দা বা কোষ প্লেট তৈরি হবে, তার উপর প্রাইমারি সেকেন্ডারি লেয়ারগুলো পড়বে, পরে হচ্ছে আমাদের কোষ প্রাচীর তৈরি করবে। এবং যখন কোষ প্রাচীর সৃষ্টি হবে, একটা কোষ ভেঙে দুইটা কোষ তৈরি হয়ে যাবে। তাহলে কোষ প্লেট ও কোষ প্রাচীর বিষুবীয় অঞ্চলে আমাদের সৃষ্টি হয়। কোন অঞ্চলে সৃষ্টি হয়? বিষুবীয় অঞ্চলে আমাদের কোষ প্লেট ও কোষ প্রাচীর সৃষ্টি হয়। কি তৈরি হয়? কোষ প্লেট ও কোষ প্রাচীর আমাদের বিষুবীয় অঞ্চলে সৃষ্টি হয়। এবং হচ্ছে এই কোষ প্লেট বা এর আরেকটা নাম কি? মধ্য পর্দা বা মধ্য পর্দা তৈরিতে, কোষ প্লেট বা মধ্য পর্দা তৈরিতে তৈরি করে সাইটোপ্লাজম থেকে আগত ফ্যাগমোপ্লাস্ট ও গোলজি বডি থেকে আগত পেকটিন। আমাদের সাইটোপ্লাজম থেকে একটা কেমিক্যাল আসে, গোলজি বডি থেকে একটা কেমিক্যাল আসে। নাম শুনছো না গোলজি বডির? আমাদের হচ্ছে কোষ, আমরা ফার্স্ট অধ্যায়ে যখন পড়বো সেখানে গোলজি বডি দেখবো আমরা। কোষ প্লেট বা মধ্যপর্দা তৈরি করে হচ্ছে সাইটোপ্লাজম থেকে আগত ফ্যাগমোপ্লাস্ট আর গোলজি বডি থেকে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম থেকে আগত ফ্যাগমোপ্লাস্ট আর গোলজি বডি থেকে আগত হচ্ছে পেকটিন। সাইটোপ্লাজম থেকে আগত ফ্যাগমোপ্লাস্ট আর গোলজি বডি থেকে আগত পেকটিন হচ্ছে আমাদের কি করে? এই হচ্ছে আমাদের এই কোষ প্লেট বা মধ্যপর্দা তৈরিতে সাহায্য করে। তারপর মধ্যপর্দা তৈরি হলে তার উপর হচ্ছে প্রাইমারি লেয়ার, সেকেন্ডারি লেয়ারগুলো তৈরি হয়ে কোষ প্রাচীর তৈরি হয় এবং হচ্ছে পেকটিন। এবং হচ্ছে কোষ প্লেট তৈরির পর তার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, আমাদের হচ্ছে তার উপর সেলুলোজ হেমিসেলুলোজের স্তর জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে। আমাদের কোষ প্রাচীর গঠন করে। ঠিক আছে, তাহলে এই হয়েছে আমাদের বিষয়। দেখো, কোষ প্রাচীর গঠন হইলে আমাদের সাইটোপ্লাজমটা আলাদা হয়ে যায়। তাহলে একদম স্পষ্টভাবে বিষয়টা বোঝো। আমাদের একটা কোষে নিউক্লিয়াস বিভাজিত হওয়াটা আমরা সবাই বুঝি যে আমাদের ক্যারিওকাইনোসিস কিভাবে ঘটে, বাট হচ্ছে আমাদের সাইটোকাইনোসিস কিভাবে ঘটে এটাকে আমরা পাত্তা দিই না বা বুঝতে চাই না। এটা কিন্তু খুবই ইজি সিম্পল প্রসিডিউর। আমাদের হচ্ছে সাইটোপ্লাজমটা বিভাজিত হবে। এখন সাইটোপ্লাজমটা একটা আছে, এর মাঝে আরেকটা লেয়ার তৈরি হতে হবে যেটা এটাকে দুই ভাগ করবে। এই লেয়ারটা তৈরি হয় কিভাবে? এই লেয়ারটা তৈরি হয় হচ্ছে আমাদের যেহেতু উদ্ভিদ কোষ, তাহলে কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। এবং কোষ প্রাচীর তৈরির আগে প্রাইমারি স্টেপ হচ্ছে এই মধ্যপর্দা বা কোষ প্লেট তৈরি। তাহলে এই মধ্যপর্দা বা কোষ প্লেটটা তৈরি হয় সাইটোপ্লাজম থেকে আগত ফ্যাগমোপ্লাস্ট আর গোলজি বডি থেকে আগত পেকটিন দিয়ে। এই মধ্যপর্দা বা হচ্ছে যে আমাদের কোষ প্লেটটা তৈরি হয়। এই কোষ প্লেটের উপর সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলা লেয়ার জমা হয়ে কি গঠন করে? কোষ প্রাচীর গঠন করে। দেখো তো ক্লিয়ার কাট বিষয়টা বুঝতে পারছো কিনা?
তোমাদের এখন হচ্ছে আমার ক্লাস করার সময় নেই না, তোমরা এখন নানা জায়গায় বিভিন্ন ক্লাস করতে ব্যস্ত। তোমরা কি করছো, মানে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো সব জায়গায়, যে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন কোর্সের প্রস্তুতি নিচ্ছ তোমরা? কি করতেছো, মানে তোমাদের বর্তমান কার্যক্রম কি, যে তোমরা অ্যাডমিশন কোর্সের ক্লাস করতেছো বিভিন্ন জায়গায়, প্রি মেডিকেল কোর্স করতেছো? পেকটিন একটা কেমিক্যালের নাম। কি করতেছো তোমরা? তোমাদের এইচএসসির প্রিপারেশন শেষ, তোমরা কি এখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ? আচ্ছা, শর্ট সিলেবাসই তো এখনো ভালো মতো শেষ হওয়ার কথা না। যারা হচ্ছে, পেকটিন একটা কেমিক্যালের নাম, পেকটিন একটা হচ্ছে প্রোটিন জাতীয় কেমিক্যালের নাম। আচ্ছা আসো, তাহলে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি, এরপর দেখো যে তাহলে আমরা সাইটোকাইনেসিস দেখলাম। এখন তাহলে হচ্ছে একটা কোষের পূর্ণাঙ্গ বিভাজন হইতে গেলে নিউক্লিয়াসের বিভাজন হইতে হবে, এরপর সাইটোপ্লাজমের বিভাজন হইতে হবে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন হলে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে। এখন বিষয় হচ্ছে যে আমাদের এই যে সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, তারপরের যে ধাপটা, তারপরের ধাপটা হচ্ছে এইটা হওয়ার ফলে আমাদের কোষ বিভাজিত হয়ে গেল। এখন কোনো কারণে ধরো নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে বাট সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে না, নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে বাট সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে না, এরকম কন্ডিশন হলে কি হবে? একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে না, যে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে বাট সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে না। তাহলে তখন আমরা কি বলবো, যে আমাদের হচ্ছে ক্যারিওকাইনেসিস হচ্ছে বাট সাইটোকাইনেসিস হচ্ছে না। তখন আমরা তাকে কি বলবো, যে আমাদের ক্যারিওকাইনেসিস হচ্ছে, আমাদের ক্যারিওকাইনেসিস হচ্ছে, ক্যারিওকাইনেসিস হচ্ছে, ক্যারিওকাইনেসিস হচ্ছে, ক্যারিওকাইনেসিস হচ্ছে, ক্যারিওকাইনেসিস হচ্ছে, কিন্তু সাইটোকাইনেসিস হচ্ছে না। ক্যারিওকাইনেসিস হচ্ছে 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 কিন্তু সাইটোকাইনেসিস হচ্ছে না। তখন তাকে আমরা কি বলবো? ক্যারিওকাইনেসিস হচ্ছে কিন্তু সাইটোকাইনেসিস হচ্ছে না, তখন তাকে আমরা কি বলবো? যে আমাদের ক্যারিওকাইনেসিস ওকে, সাইটোকাইনেসিস নট ওকে, তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো? ক্যারিওকাইনেসিস ওকে বাট সাইটোকাইনেসিস নট ওকে, তখন সেই জিনিসটাকে বলবো আমরা মুক্ত নিউক্লিয়ার বিভাজন। যে আমাদের কি হচ্ছে, বারবার নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে, সাইটোপ্লাজমটা বিভাজিত হচ্ছে না। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এটাকে বলি আমরা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন, 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 মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মানে কি, আমাদের হচ্ছে যে নিউক্লিয়াসটা বারবার বারবার বিভাজিত হচ্ছে, বা নিউক্লিয়াসের বারবার বিভাজন হচ্ছে, মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এর ফলে হচ্ছে আমাদের বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হয়। এর ফলে আমাদের কি হয়? বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হবে। এর ফলে হচ্ছে আমাদের বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হবে। এর ফলে আমাদের কি হবে? বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হবে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হবে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হবে। এর ফলে কি হবে? বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হবে। মুক্ত নিউক্লিয়ার বিভাজনের একটা খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, মুক্ত নিউক্লিয়ার বিভাজনের সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে ডাবের পানি। ডাবের পানির মধ্যে ডাবের যে সেলগুলো আছে, এই সেলগুলো সাইটোপ্লাজম বিভাজিত হয় না, খালি নিউক্লিয়াস বিভাজিত হয়, নিউক্লিয়াস বিভাজিত হয়, নিউক্লিয়াস বিভাজিত হয়। ডাবের যদি সাইটোপ্লাজম বিভাজিত হইতো তাহলে ডাবটা আর ফাঁপা থাকতো না, পুরো নিরেট হয়ে যেত, ভেতরে কোষ থাকতো। কিন্তু দেখবা ডাবের চারপাশে কোষ আছে, মানে যেটাকে আমরা ডাবের লোয়া বলি, লেয়া বলি, খাচ্ছি আমরা এরকম উঠায় উঠায়, কিন্তু মাঝে কোনো হচ্ছে কোষ নাই, মাঝে খালি পানি। কারণ কি? কারণ সাইটোপ্লাজমটা আর বিভাজিত হয় না। চারপাশে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে কোষ তৈরি হয়, বাট ভেতরের অংশে শুধু নিউক্লিয়াস বিভাজিত হয়। এই জন্য কি হচ্ছে, এই নিউক্লিয়াসগুলো বিভাজিত হয়, কোষের যে তরল পদার্থ আছে, তরল পদার্থগুলো জমতে থাকে, মানে হচ্ছে পানি জমতে থাকে। বাট আমাদের এই নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, সাইটোপ্লাজম আর বিভাজিত হয় না। সাইটোপ্লাজম বিভাজিত হইলে ডাবটা কি হইতো? পুরাটাই হচ্ছে একটা কোষ হয়ে যেত, মাঝে কোনো ফাঁপা অংশ থাকতো না। মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ কি? মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ হচ্ছে ডাবের পানি। মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ কি? ডাবের পানি। মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ হচ্ছে ডাবের পানি। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ হচ্ছে আমাদের দুই ধরনের কোষ আছে, একটা উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ আর একটা
হচ্ছে প্রাণী কোষ। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ আমাদের দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ আছে, এই উদ্ভিদ কোষকে কি বলা হয়? উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক কোষ। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলা হয়? বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় হচ্ছে সিনোসাইটিক কোষ। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় হচ্ছে সিনোসাইটিক কোষ। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলা হয়? সিনোসাইটিক কোষ বলা হয়। আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলা হয় সিনসাইটিয়াম। বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কি বলা হয়? সিনসাইটিয়াম। সিনসাইটিয়াম। তোমাদের বইয়ের মধ্যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে প্লাজমোডিয়াম বলছে, এটা ভুল বলা আছে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষ কখনোই প্লাজমোডিয়াম না। বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষ হচ্ছে সিনসাইটিয়াম। বইয়ের মধ্যে যেটা বলা আছে সেটা ভুল বলা আছে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে প্লাজমোডিয়াম বলি না, আমরা সিনসাইটিয়াম বলি। সঠিকটাই জানো। এখানে হচ্ছে সিনোসাইটিক সেল। এই সিনোসাইটিক সেল কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? সিনোসাইটিক সেল। দেখো সিনোসাইটিক সেল মানে তাহলে আমরা কি বুঝতেছি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে হচ্ছে আমরা সিনোসাইটিক সেল বলি। এই যে সিনোসাইটিক কথাটা যে আছে, এই সিনোসাইটিকের মিনিংটা আমাদের কি? সিনোসাইটিকের মিনিংটা হচ্ছে আমাদের মাল্টি নিউক্লিয়েটেড সেল। সিনোসাইটিকের মিনিং কি? সিনোসাইটিকের মিনিং হচ্ছে আমাদের মাল্টি নিউক্লিয়েটেড সেল। যেই সেলের মধ্যে আমাদের কি থাকবে? অনেকগুলা হচ্ছে আমাদের নিউক্লিয়াস থাকবে। অনেকগুলা কি থাকবে? আমাদের নিউক্লিয়াস থাকবে। তাকে আমরা কি বলি? সিনোসাইটিক সেল বলি। ঠিক আছে। আর আমাদের বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে প্রাণী কোষ তাকে বলি আমরা সিনসাইটিয়াম। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ আমরা কোথায় কোথায় পাই? আমরা হচ্ছে যে শৈবালে পাই, ছত্রাকে পাই। আমরা শৈবাল এবং ছত্রাকের মধ্যে খুব কমনলি সিনোসাইটিক সেল দেখতে পাই উদ্ভিদ কোষের মধ্যে। তো হচ্ছে তাহলে আমাদের এই দুইটা কমন বিষয় আমরা জেনে নিলাম যে জিনিসটা আসলে কি। মুক্ত নিউক্লিয়ার বিভাজন হলে উদ্ভিদ কোষে যখন বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হয় তাকে বলি সিনোসাইটিক কোষ, আর প্রাণী কোষে যখন বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হয় তখন তাকে সিনসাইটিয়াম বলি। ঠিক আছে। এখন আসা যাক হচ্ছে যে আমরা নেক্সট কথায় আসি যে মাইটোসিসের গুরুত্ব কি। আমাদের মাইটোসিস যে আমরা পড়তেছি, এই মাইটোসিস ধাপের গুরুত্ব কি? মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব। আমাদের যে মাইটোসিস ধাপটা আছে, এই মাইটোসিস ধাপের গুরুত্বটা কতটুকু, ইম্পর্টেন্সটা কতটুকু। মাইটোসিস হচ্ছে আমাদের মানে সব জায়গায় ঘটে, সব কোষে আমাদের মাইটোসিস ঘটে, এক্সেপ্ট কোন কোষটায় মাইটোসিস ঘটে না? জনন কোষে আমাদের মাইটোসিস ঘটে না। জনন কোষ ছাড়া হচ্ছে যে আমাদের মাইটোসিস ঘটে। জনন কোষ ছাড়া আমাদের সব কোষে আমাদের কি ঘটে? মাইটোসিস ঘটে। জনন কোষ ছাড়া সব কোষে আমাদের কি ঘটে? জনন কোষ ছাড়া সব কোষে আমাদের মাইটোসিস ঘটে। এখন মাইটোসিসের গুরুত্ব কি কি? এক নম্বর হচ্ছে দৈহিক গঠন ও বৃদ্ধি। আমি ব্যাখ্যা লিখলাম না সবগুলার। এক নম্বর হচ্ছে দৈহিক গঠন ও বৃদ্ধি। বই থেকে একটু রিডিং দিবা। দৈহিক গঠন ও বৃদ্ধি, দৈহিক গঠন ও বৃদ্ধি। মাইটোসিসের এক নম্বর গুরুত্ব কি? দৈহিক গঠন এবং বৃদ্ধি। দৈহিক গঠন এবং বৃদ্ধি, এটা হচ্ছে মাইটোসিসের এক নম্বর গুরুত্ব। দৈহিক গঠন ও বৃদ্ধি করতে ভূমিকা রাখে। দুই নম্বর বিষয় হচ্ছে বংশবৃদ্ধি। মাইটোসিস কিন্তু আমাদের বংশবৃদ্ধিতেও ভূমিকা রাখে। দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে বংশবৃদ্ধি। দুই নম্বর হচ্ছে বংশবৃদ্ধি। দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে বংশবৃদ্ধি। বংশবৃদ্ধি হচ্ছে আমাদের এককোষী সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক জীবে আমাদের মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হয়। নর্মালি বংশবৃদ্ধি করতে মায়োসিস ভূমিকা রাখে, কিন্তু এখানে আমরা কোনটার কথা বলতেছি? আমাদের মাইটোসিসের গুরুত্বের মধ্যে আমরা বলতেছি যে আমাদের বংশবৃদ্ধিতে কে ভূমিকা রাখে? বংশবৃদ্ধি, মাইটোসিস কার বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে? এককোষী সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক জীবের। এককোষী সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক জীবের। এককোষী সুকেন্দ্রিক, এককোষী সুকেন্দ্রিক, এককোষী সুকেন্দ্রিক, এককোষী সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক জীবে। সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক জীবে। সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক জীবের। ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক জীবের, ইউক্যারিওটিক জীবের। এককোষী সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক জীবে হচ্ছে যে আমরা কি ঘটাই? জীবে হচ্ছে যে আমরা এই বংশবৃদ্ধিটা দেখতে পাই। এটার উদাহরণ কি? এককোষী সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক জীবের উদাহরণ কি? এককোষী সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক জীবের উদাহরণ হচ্ছে আমাদের ক্ল্যামাইডোমোনাস। নাম কি? ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস হচ্ছে আমাদের একটা ছত্রাক। ক্ল্যামাইডোমোনাস, এটার উদাহরণ কি? ক্ল্যামাইডোমোনাস। পরীক্ষার মধ্যে ইনভেরিয়েবলি আসে ক্ল্যামাইডোমোনাসে বংশবৃদ্ধিতে কে ভূমিকা রাখে? ক্ল্যামাইডোমোনাসে বংশবৃদ্ধিতে কে ভূমিকা রাখে? মাইটোসিস, মায়োসিস, অ্যামাইটোসিস। তোমরা না একটু পাকনা পরীক্ষার হলে চিন্তা করো যে ক্ল্যামাইডোমোনাস নামটা তো অপরিচিত অপরিচিত লাগতেছে, যা এটাতে অ্যামাইটোসিস দিয়ে দিই। কিন্তু না, এই ক্ল্যামাইডোমোনাসের মধ্যে কি ঘটে? মাইটোসিস সেল ডিভিশন ঘটে, এর বংশবৃদ্ধির জন্য দায়ী।
3 নম্বর কথা হচ্ছে দেখো জননাঙ্গ সৃষ্টি আমাদের যে জননাঙ্গ রয়েছে মেল ফিমেলে এবং উদ্ভিদের মধ্যে যে জননাঙ্গ রয়েছে পুংস্তবক স্ত্রীস্তবক, এই জননাঙ্গগুলো তৈরি হয় কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায়, কিন্তু জননকোষ সৃষ্টিটা হয় কিভাবে, জননকোষ তৈরিটা হয় হচ্ছে মায়োসিস প্রক্রিয়ায়। তাহলে হচ্ছে আমাদের কি জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধিতেও কিন্তু ভূমিকা রাখে। খেয়াল করো জননাঙ্গ সৃষ্টি আর জননকোষের সংখ্যা বৃদ্ধি, জননকোষ সৃষ্টি করে না, জননকোষের সংখ্যা বৃদ্ধি করে, জননাঙ্গ সৃষ্টি করে, জননকোষ সৃষ্টি করে না। মনে রাখবা জননকোষ সৃষ্টি কে করে, মায়োসিস করে, জননকোষ সৃষ্টি কে করে, মায়োসিস করে, এছাড়া যত কাজ আছে সব মাইটোসিস করে। তাহলে হচ্ছে আমাদের জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধি, জননকোষের সংখ্যা বৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধি, জননকোষের সংখ্যা বৃদ্ধি, জননকোষের সংখ্যা বৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধি। 4 নম্বর বিষয় হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা। 4 নম্বর বিষয় হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা। 4 নম্বর বিষয় হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা। মাইটোসিস হচ্ছে আমাদের একটা ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন। এখানে সম আকৃতির ও সমগুণ সম্পন্ন কোষ তৈরি হয়, সম আকৃতির ও সমগুণ সম্পন্ন কোষ তৈরি হয়। এটাই হচ্ছে আমাদের মাইটোসিসের মেইন কথা, এটাই হচ্ছে আমাদের মাইটোসিসের মেইন কথা, সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন কোষ তৈরি হবে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা হবে, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা হবে। এমন হবে না যে নিউক্লিয়াসের সংখ্যা বেড়ে গেছে সাইটোপ্লাজমের সংখ্যা কমে গেছে, না, মাইটোসিস আমরা সমতায় বিশ্বাস করি। তাহলে হচ্ছে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, 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 নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের হচ্ছে ভারসাম্য রক্ষা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের হচ্ছে ভারসাম্য রক্ষা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কি যে 1 নম্বর হচ্ছে দৈহিক গঠন ও বৃদ্ধি, 2 নম্বর হচ্ছে বংশবৃদ্ধি, 3 নম্বর জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধি, 4 নম্বর নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, 5 নম্বর হচ্ছে নিউক্লিয়াস ও ক্রোমোজোমের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। তারপর 6 নম্বর হচ্ছে ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা, ক্রোমোজোম 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 সংখ্যা যে আছে সেই ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা করতে হবে আমাদের, যে ক্রোমোজোম সংখ্যা বাড়বে না কমবে, ঠিক আছে, এটা সমতা রক্ষা করতে হবে। 7 নম্বর হচ্ছে ক্ষতস্থান পূরণ, ক্ষতস্থান পূরণ, ক্ষতস্থান পূরণ, বডিতে কোনো ক্ষতস্থান যদি থাকে সেই ক্ষতস্থান কি করতে হবে, পূরণ করতে হবে, ক্ষতস্থান পূরণ করতে হবে। এই ক্ষতস্থান পূরণেও কে সাহায্য করে, মাইটোসিস সাহায্য করে। তারপর হচ্ছে ক্রমাগত ক্ষয়পূরণ, আমাদের বডিতে যদি দেখা যায় কিছু সেল নিয়মিত ড্যামেজ হয়, সেই নিয়মিত ড্যামেজগুলো সেলগুলোকে ক্রমাগত তৈরি করে। আমাদের কিছু কিছু সেল আছে ক্রমাগত ধ্বংস হয়, যেমন হচ্ছে আমাদের স্কিনের সেলগুলো রেগুলার ড্যামেজ হয়। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা যে তোমার বাসাতে ধরো হচ্ছে জানলা বাড়ি সব লাগানো থাকে, তোমার বাসা জানলা বাড়ি তুমি কোনোদিন খোলোই না, জানলা বাড়ি সব লাগানো, তাও দেখবা যে তোমার বাসায় ধুলাবালির অভাব নেই, দুনিয়ার ধুলাবালি হয়ে গেছে। এর কিছু কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের বাসায় যে দেয়াল থাকে, দেয়ালে যে রং করা আছে সেখান থেকে প্রতিনিয়ত কিছু রং খসতে থাকে, ওইখান থেকে প্রতিনিয়ত কিছু ধুলাবালি বের হইতে থাকে উইথাউট এনি ইনজুরি, কারণ হচ্ছে সময়ের সাথে সাথে এই জিনিসটার মধ্যে ড্যামেজ তৈরি হয়। 2 নম্বর হচ্ছে আমাদের যে ত্বক আছে, এই ত্বক থেকে প্রতিনিয়ত ডেড সেলগুলো ওয়াশ আউট হতে থাকে, সো আমাদের ত্বকের ডেড সেলগুলো আমাদের হচ্ছে ছড়ায় যাইতে থাকে, পড়তে থাকে। সো এই যে 2টা বিষয় আছে, এই 2টা বিষয়ের কারণে হচ্ছে যে আমাদের ঘরে দেখবা যে লাগানো থাকলেও ধুলাবালি হয়, সো আমাদের ত্বকের সেলগুলা প্রতিনিয়ত ওয়াশ আউট হয়, নতুন সেল তৈরি হয়। আমাদের গাট বা অন্ত্রের মধ্যেও প্রতিনিয়ত অনেক কোষ ধ্বংস হয়, নতুন কোষ সৃষ্টি হয়, এবং হচ্ছে এটাকেই বলে ক্রমাগত ক্ষয়পূরণ। এবং এটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের স্কিন প্রতিনিয়ত ভয়াবহ বিভিন্ন ইনজুরির সম্মুখীন হয়। যাইতেছি একটা জায়গায় ঘষা খেলাম, ধাক্কা খেলাম, বড়ভাবে দেখলে মনে হয় যে কিছু হইলো না, বাট এই জিনিসগুলো খুব মাইক্রোস্কোপ
মাইক্রোস্কোপিক্যালি দেখলে দেখা যায় যে আমাদের সেলগুলো কিন্তু ইনজুর্ড হয়। এই যে আমরা ধরো হাতের সাথে এভাবে ঘষতেছি, এখানে আমাদের অনেক সেল ইনজুর্ড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত সেল যদি বডির ভিতর থেকে যায় তখন কিন্তু সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক হয়ে যেতে পারে। এই জন্য এই সেলগুলো নিয়মিত নষ্ট হবে, নতুন কোষ আবার তৈরি হবে। এটা বডির একটা নর্মাল ডিফেন্স মেকানিজম। তারপরে হচ্ছে যে আমাদের পুনরুৎপাদন, কিছু কিছু কোষ হচ্ছে আমাদের যে শেষ হয়ে গেলে আবার তৈরি হবে, শেষ হয়ে গেলে আবার তৈরি হবে, পুনরুৎপাদন হবে। যে আমাদের 9 নম্বর পয়েন্ট কি? পুনরুৎপাদন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে পুনরুৎপাদন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের পুনরুৎপাদন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাদন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে পুনরুৎপাদন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে পুনরুৎপাদন। এই পুনরুৎপাদন হচ্ছে যেমন আমাদের হচ্ছে যে আরবিসি, কর্নিয়ার বাইরের কোষ, এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় আবার তৈরি হয়। এই যে আমাদের হচ্ছে যে আরবিসি, তারপর হচ্ছে কর্নিয়ার বাইরের কোষ, আরবিসি কর্নিয়ার বাইরের কোষ, আরবিসি কর্নিয়ার বাইরের কোষ, আরবিসি কর্নিয়ার বাইরের কোষ, আরবিসি কর্নিয়ার বাইরের কোষ হচ্ছে যে আমাদের আরবিসি কর্নিয়ার বাইরের কোষ। আরবিসি এবং কর্নিয়ার বাইরের কোষ হচ্ছে আমাদের ক্রমাগত ক্ষয় হয়। আরবিসি এবং কর্নিয়ার বাইরের কোষ হচ্ছে আমাদের ক্রমাগত ক্ষয় হয়। আরবিসি এবং কর্নিয়ার বাইরের কোষ হচ্ছে আমাদের হচ্ছে আয়ুষ্কাল নির্দিষ্ট সময় পর এরা ধ্বংস হয় আবার তৈরি হয়, এদের পুনরুৎপাদন ঘটে। তারপর হচ্ছে যে আমাদের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা। 10 নম্বর পয়েন্ট হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, যে গুণগত বৈশিষ্ট্য আছে সেই গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, স্থিতিশীলতা রক্ষা, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট অফ ভিউ। আমরা হচ্ছে মাইটোসিসের গুরুত্বে এই পয়েন্টগুলো শিখলাম, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। একবার একটু রিডিং দিয়ে দেখো যে কোথাও কোনো না বোঝার কিছু আছে কিনা। ঠিক আছে, কোনো কনফিউশন কমেন্টে জানাও। কর্নিয়ার বাইরের এটা কোনটা? এটা হচ্ছে ধরো আমাদের চোখের মধ্যে এই যে ধরো চোখ বড় বড় করো, বড় বড় করলে চোখে যে কালো অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইরিশ। চোখের যে কালো অংশ দেখতে পাচ্ছ কি? কালো অংশটা হচ্ছে আইরিশ। সাদা অংশ যেটা দেখতে পাচ্ছ সেটা কি? স্ক্লেরা। সেটা কি? স্ক্লেরা। ঠিক আছে, বড় বড় চোখ বড় করলে কালো অংশ যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের আইরিশ, আর হচ্ছে সাদা অংশ যেটা দেখতে পাই সেটার নাম স্ক্লেরা। ঠিক আছে, সেটার নাম স্ক্লেরা। এই আইরিশের নিচের অংশ মানে স্ক্লেরার নিচের অংশ কি? স্ক্লেরা যে আছে স্ক্লেরার নিচের অংশ আছে। কর্নিয়ার ছবি দেখাই তোমাদের। কর্নিয়া, এই যে দেখো আমাদের চোখ যে আছে না, চোখের মধ্যে আমাদের কালো অংশটা হচ্ছে কি? মানে একদম পিন পয়েন্ট কালোটা হচ্ছে পিউপিল, তার চারপাশে যেটা সেটা হচ্ছে আইরিশ। আইরিশ আমাদের, আর সাদা অংশটা স্ক্লেরা। এই আইরিশের উপরে স্ক্লেরা যে আছে, স্ক্লেরার উপরে আমাদের আরো পাতলা একটা লেয়ার থাকে, আরো পাতলা একটা লেয়ার থাকে যেটাকে বলি কর্নিয়া বলি। মানে আমাদের চোখের একদম সুপারফিশিয়ালি পাতলা একটা লেয়ার থাকে যেটাকে কর্নিয়া বলি। তো চোখটা আমরা এরকম করি না প্রতিনিয়ত করার ফলে আমাদের চোখের পাতার সাথে কর্নিয়া ঘষা খায়। চোখের পাতার সাথে কর্নিয়া ঘষা খাওয়ার ফলে কর্নিয়াটা একটা নির্দিষ্ট সময় পর নষ্ট হয়ে যায়, তারপর আবার নতুন কর্নিয়া তৈরি হয়। এটা এর কথাই বলছে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা মানে হচ্ছে যে মাতৃকোষ যেই গুণ সম্পন্ন হবে অপত্য কোষগুলো সেম গুণ সম্পন্ন হবে।
আচ্ছা, এখন দেখো একটা বিষয় হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস, মাইটোসিসটা যেমন হচ্ছে আমাদের বডিতে অনেক অনেক প্রয়োজনীয় একটা বিষয়, মাইটোসিসের গুরুত্ব অপরিসীম, অসাধারণ, অসম্ভব ভালো, ঠিক তেমনি আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতেও একটা কথা আমাদের রয়েছে। অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতেও আমাদের একটা কথা রয়েছে। এই অনিয়ন্ত্রিত মাইটোসিস জিনিসটা আমাদের কি, হোয়াট ইজ অনিয়ন্ত্রিত মাইটোসিস বা ইনএফেক্টিভ মাইটোসিস? এই জিনিসটা খেয়াল করে দেখো, বিষয়টা হচ্ছে যে আমাদের একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা কোষ থেকে চারটা কোষ, চারটা কোষ থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, 32 থেকে 64টা, 64 থেকে 128টা, 128 থেকে 256টা। এটা স্বাভাবিক ডিভিশন মাইটোসিসের, তাই না? যে আমরা জানি একটা কোষ ডাবল হয় মাইটোসিসের। মাইটোসিস মানে কি? ডাবলিং। মাইটোসিস মানে কি? মাইটোসিস মানে হচ্ছে ডাবলিং। মাইটোসিস মানে কি? মাইটোসিস মানে হচ্ছে ডাবলিং, যে একটা কোষ বিভাজিত দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে 6টা, এরকম ডাবলিং হবে। দিস ইজ মাইটোসিস, যেখানে সেল নাম্বার, আমাদের সেল কাউন্ট আমাদের বাড়বে। এখন কোনো কারণে এটা হচ্ছে এই যে একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, চারটা থেকে আটটা হয়, এটা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রিত হয়। আমাদের কোষ ডিভিশন বা কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয় হচ্ছে সাইক্লিন সিডিকে দিয়ে, তাই না? সাইক্লিন নামক একটা প্রোটিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক একটা এনজাইম, এরা হচ্ছে আমাদের কোষ চক্রটা নিয়ন্ত্রণ করে। এছাড়াও হচ্ছে আমাদের বিভিন্ন ফ্যাক্টর থাকে যারা এই কোষ বিভাজনটা নিয়ন্ত্রণ করে। বাট কোনো কারণে ধরো তোমার এই হাতের এই জায়গায় একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে তোমার হচ্ছে যে 16টার জায়গায় হট করে 8টা থেকে 32টা হয়ে গেল, 32টা থেকে 126টা হয়ে গেল, 126টা থেকে 500-600 হয়ে গেল। দ্যাট মিনস তোমার যেই গতিতে মাইটোসিসটা আগানোর কথা সেই গতিতে আগাচ্ছে না, বেড়ে গেছে। এই যে বেড়ে যাওয়ার ফলে তাহলে তোমার কি হবে? আমার হাতটা স্বাভাবিক মাইটোসিস হয় এরকমই, অস্বাভাবিক মাইটোসিস যখন হবে তখন এই জায়গাটা এরকম ফুলে যাবে। যে জায়গায় অস্বাভাবিক মাইটোসিস হবে সেখানে কোষ সংখ্যা অনেক বাড়ার কারণে সেই জায়গাটা ফুলে যাবে। তখন সেই জিনিসকে আমরা কি বলবো বলো? অস্বাভাবিক অনিয়ন্ত্রিত মাইটোসিস হচ্ছে। অস্বাভাবিক অনিয়ন্ত্রিত মাইটোসিস হওয়ার কারণে কোষের যে সাইজ আছে সেগুলো অনেক বড় হয়ে যায়, বেড়ে যায়, তখন এই জায়গাটা ফুলে যায়, তখন আমরা সেটাকে কি বলি? টিউমার বলি। আমাদের হাতের মধ্যে চাক্কা 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 হইলে আমরা বলি না যে টিউমার হয়েছে, টিউমার হয়েছে? এবং টিউমার থেকেই পরবর্তীতে আমাদের হচ্ছে ক্যান্সারে রূপান্তর হতে পারে। টিউমার থেকেই হচ্ছে আমাদের কি হতে পারে? ক্যান্সারে রূপান্তর হতে পারে। ঠিক আছে, আমাদের হচ্ছে যে আমাদের এই যে বিষয়টা, এটাই হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিস। তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল কি? অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল হচ্ছে আমাদের টিউমার আর ক্যান্সার, টিউমার এবং হচ্ছে ক্যান্সার, টিউমার ও ক্যান্সার, টিউমার ও ক্যান্সার, টিউমার এবং হচ্ছে ক্যান্সার, এই দুইটা হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল। টিউমার এবং ক্যান্সার এই দুইটা আমাদের কিসের ফলাফল? অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল। তো আমাদের হচ্ছে যে আমাদের সাইক্লিন সিডিকে, সাইক্লিন ও সিডিকে আমাদের সেল ডিভিশনটাকে নিয়ন্ত্রণ করে। সাইক্লিন সিডিকে, সাইক্লিন এবং সিডিকে, সাইক্লিন, সাইক্লিন নামক হচ্ছে আমাদের প্রোটিন এবং সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক এনজাইম, সাইক্লিন সিডিকে আমাদের হচ্ছে কোষের বিভাজন, আমাদের কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, কোষ বিভাজনটা তারা হচ্ছে নিয়ন্ত্রণ করে। আরেকটা প্রোটিন আছে আমাদের, খুব ইম্পর্টেন্ট একটা প্রোটিন থাকে, সেই প্রোটিনটার নাম হচ্ছে P53, P53 নামক প্রোটিন, P53 নামক প্রোটিন, P53 নামক প্রোটিন, P53 নামক প্রোটিন আমাদের কোষকে অতিরিক্ত বিভাজন হতে রক্ষা করে। P53 নামক প্রোটিন আছে একটা, সেই প্রোটিনটা কোষকে কি করে? অতিরিক্ত বিভাজন হতে রক্ষা করে। P53 নামক প্রোটিন কোষকে অতিরিক্ত বিভাজন হতে রক্ষা করে, কোষকে অতিরিক্ত বিভাজন হতে রক্ষা করে, কোষকে অতিরিক্ত বিভাজন হতে রক্ষা করে, অতিরিক্ত বিভাজন হতে রক্ষা করে, কোষকে অতিরিক্ত বিভাজন হতে কি করে? রক্ষা করে, কোষকে অতিরিক্ত বিভাজন হতে রক্ষা করে। মানে হচ্ছে বেসিক্যালি বিষয় হচ্ছে কি, একটা কোষ যখন বিভাজিত হওয়া শুরু করবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, তখন মজা পাওয়া যায়, তখন ধুপ 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 বিভাজিত হওয়া শুরু করে। কিন্তু P53 হচ্ছে একটা গার্ডিয়ানের মতো। যখন আমরা বড় হই আমাদের সবকিছু ভালো লাগে, আমাদের এটা করতে মন চায়, ওইটা করতে মন চায়, এই করি সেই করি, কিন্তু আমাদের যে গার্ডিয়ান আছে, বাবা মারা আছে, তারা কি করে? আমাদেরকে প্রোটেক্ট করে, এই না এটা করিস না, ওই না এটা করিস না, কারণ তারা হচ্ছে জানে যে জীবনটা আসলে কেমন, সো তারা আমাদের প্রোটেক্ট করে, সো তারা আমাদের গার্ডিয়ান। সো P53 কে এরকম আমরা সেল গার্ডিয়ান বলি, কারণ তারা সেলকে অতিরিক্ত বিভাজন হতে রক্ষা করে। তাহলে কি বলা হয়? একে বলা হয় হচ্ছে সেল গার্ডিয়ান।
গার্ডিয়ান, একে কি বলা হয়? একে বলা হয় হচ্ছে সেল গার্ডিয়ান। একে কি বলা হয়? একে আমরা বলি হচ্ছে সেল গার্ডিয়ান বলি। একে আমরা কি বলি? একে আমরা বলি হচ্ছে সেল গার্ডিয়ান বলি। P53 কে আমরা বলি সেল গার্ডিয়ান, P53 কে আমরা বলি সেল গার্ডিয়ান, P53 কে সেল গার্ডিয়ান বলি, সেল গার্ডিয়ান বলি, ঠিক আছে। এখন ঝামেলা হইছে যে, বা আমরা হচ্ছে বাংলায় লিখি যে আমরা P53 কে কোষের অভিভাবক বলি, কোষের অভিভাবক বলি, কোষের অভিভাবক বলি, কোষের অভিভাবক বলি। P53 কে আমরা কি বলি? কোষের অভিভাবক বলি, অভিভাবক বলি, অভিভাবক বলি। এখন আসো খেয়াল করে দেখো, এই যে আমাদের পুরো বিষয়টা এখন হচ্ছে যে আমাদের ক্যান্সার যখন সৃষ্টি হবে, ক্যান্সার কোষগুলা খুব নটোরিয়াস বা দুষ্ট। তারা কি করে? তারা এই P53 কে কাজ করতে দেয় না, হয় P53 কে কাজ করতে দিবে না, অথবা হচ্ছে তারা নিজেদের বৃদ্ধি ও বিকাশের জন্য নিজস্ব প্রোটিন তৈরি করে নিবে। হয় তারা P53 কাজে বাধা দিবে, অথবা তারা নিজের জন্য প্রোটিন তৈরি করে নিবে যে কাজ করার জন্য। তাহলে হচ্ছে আমাদের ক্যান্সার কোষ কিন্তু আমাদের কি করে? ক্যান্সার কোষগুলা এই P53 যে আছে আমাদের, এই P53 কে ডিফেক্ট মানে P53 কে কাজ করতে দেয় না, এবং কোষ চক্রের নিয়ন্ত্রণ সে নিজে নিয়ে নেয়। এই ক্যান্সার সেলগুলা আমাদের P53 কে কাজ করতে দেয় না, ক্যান্সার সেলগুলো আমাদের P53 কে, ক্যান্সার কোষ আমাদের হচ্ছে ক্যান্সার কোষ P53 কে কাজ করতে দেয় না, 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 এবং ক্যান্সার কোষ P53 কে কাজ করতে দেয় না, ক্যান্সার কোষ কি করতে দেয় না? P53 কে কাজ করতে দিবে না, এবং হচ্ছে তারা হচ্ছে যে কোষ চক্রের নিয়ন্ত্রণ নিজে নিয়ে নেয়, 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 কোষ চক্রের নিয়ন্ত্রণ নিজে নেয়, কোষ চক্রের নিয়ন্ত্রণ নিজে নেয়, কোষ চক্রের নিয়ন্ত্রণ নিজে নিয়ে নেয়, কোষ চক্রের নিয়ন্ত্রণ নিজে নিয়ে নেয়, কোষ চক্রের নিয়ন্ত্রণ নিজে নেয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে একটা সাইক্লিন সিডিকে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, P53 নামক প্রোটিন কোষকে অতিরিক্ত বিভাজন হতে থেকে রক্ষা করে, P53 কে কোষের অভিভাবক বলা হয়, ক্যান্সার কোষ P53 কে কাজ করতে দেয় না, কোষ চক্রের নিয়ন্ত্রণ নিজে নিয়ে নেয়। তাহলে হচ্ছে এই ভাবে আমাদের কোষ চক্রের পুরা বিন্যাসটা নষ্ট করে আমাদের ক্যান্সার হয়। দেখো প্রথম কথা হচ্ছে টিউমার সৃষ্টি হওয়াকে আমরা কি বলি? টিউমার বা অনকোজেন, টিউমার বা অনকোজেন সৃষ্টিকে টিউমার বা এটাকে বলি আমরা অনকোজেন, টিউমার বা অনকোজেন সৃষ্টিকে আমরা বলি হচ্ছে অনকোজেনেসিস, টিউমার বা অনকোজেন সৃষ্টিকে আমরা বলি অনকোজেনেসিস, টিউমার বা অনকোজেন সৃষ্টিকে কি বলি আমরা? অনকোজেনেসিস, টিউমার বা অনকোজেন সৃষ্টিকে কি বলি আমরা? অনকোজেনেসিস বলি, টিউমার বা অনকোজেন সৃষ্টিকে কি বলি আমরা? অনকোজেনেসিস। কোষ চক্র, তাহলে টিউমার বা অনকোজেন সৃষ্টির জন্য কিন্তু আমাদের কোষ চক্রটা বিনষ্ট হবে, কোষ চক্রের যে স্বাভাবিক প্রসেস সেটা নষ্ট হবে। সো কোষ চক্র বিনষ্ট হওয়াকে আমরা কি বলি? কোষ চক্র যে বিনষ্ট হয়, কোষ চক্র বিনষ্ট হওয়াকে বিনষ্ট হওয়ার জন্য দায়ী জিন, কোষ চক্র বিনষ্ট হওয়ার জন্য দায়ী জিন, কিছু জিন বা জেনেটিক্যাল ফ্যাক্টর থাকে যারা এই কোষ চক্রটাকে নষ্ট করে, তাদেরকে আমরা বলি হচ্ছে অনকোজিন। তাকে কি বলি আমরা? অনকোজিন। কোষ চক্র বিনষ্ট হওয়ার জন্য দায়ী জিনকে আমরা কি বলি? কোষ চক্র বিনষ্ট হওয়ার জন্য দায়ী জিনকে আমরা বলি হচ্ছে অনকোজিন বলি। কিছু কিছু পদার্থ আছে যারা হচ্ছে ক্যান্সার সৃষ্টিতে আমাদের হচ্ছে যে উদ্দীপনা জাগায়, যে ক্যান্সার সৃষ্টি হোক, ক্যান্সার সৃষ্টিতে আমাদের হচ্ছে উৎসাহিত করে যে সকল রাসায়নিক পদার্থ, তাদেরকে আমরা বলি মিউটাজেন বা কার্সিনোজেনিক বলি। তাহলে হচ্ছে আমাদের ক্যান্সার সৃষ্টিতে উদ্দীপনা যোগায়, যারা ক্যান্সার সৃষ্টিতে উদ্দীপনা যোগায়। কিছু খাবার আছে যারা ক্যান্সার সৃষ্টিতে উদ্দীপনা যোগায়, যেমন হচ্ছে যে আমরা ফ্রাই গ্রিল ট্রিল খাই না, যেগুলোতে কয়লাতে পোড়ানো হয়, সেই কয়লায় পোড়ানো খাবারগুলোর মধ্যে হচ্ছে বেনজোপাইরিন নামে একটা কেমিক্যাল বেশি থাকে। ওই কয়লায় পোড়ানোর ফলে বেনজোপাইরিন তৈরি হয়, যেটা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। তো ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী যে সকল রাসায়নিক পদার্থ, ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী রাসায়নিক পদার্থকে আমরা কি বলি? ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী রাসায়নিক পদার্থকে কি বলি? ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী রাসায়নিক পদার্থকে কি বলি? ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী রাসায়নিক পদার্থ, ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী রাসায়নিক পদার্থ, ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী যে রাসায়নিক পদার্থ আছে, ক্যান্সার সৃষ্টির জন্য যে দায়ী রাসায়নিক পদার্থ আছে
ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী রাসায়নিক পদার্থকে কি বলা হয় আমাদের? ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় মিউটাজেন, কারণ তারা হচ্ছে মিউটেশন করে। মিউটেশন মানে ডিএনএতে স্থায়ী পরিবর্তন। তাদের কারণে যেমন হচ্ছে যে আমাদের ত্বকের ক্যান্সার, স্কিন ক্যান্সারের একটা অন্যতম কারণ হচ্ছে রোদ। দেখা যায় বিদেশি মানুষ দেখবা যে ওরা সানস্ক্রিন ছাড়া কোনোদিন ঘোরে না। আমাদের দেশে তো আমরা সানস্ক্রিন ছাড়া অহরহ ঘুরি, বিদেশের মানুষ কোনো দিন সানস্ক্রিন ছাড়া ঘুরবে না, মানে সানস্ক্রিন মাস্ট তাদের জন্য। তো এই যে বিদেশের মানুষের জন্য সানস্ক্রিন মাস্ট, আমরা সানস্ক্রিন তত ব্যবহার করি না, তো ওরা যারা বেশি ধবধবা ফর্সা তাদের এই প্রবলেমগুলো বেশি হয়। তো হচ্ছে এই অতিরিক্ত সূর্যের আলোতে আলট্রাভায়োলেট রে আছে না, সেই আলট্রাভায়োলেট রের প্রভাবে আমাদের ত্বকের মধ্যে জেনেটিক্যাল চেঞ্জ হয়, ডিএনএ এর মধ্যে স্থায়ী পরিবর্তনকে আমরা মিউটেশন বলি। তো যারা মিউটেশনের জন্য দায়ী তাদেরকে মিউটাজেন বলি, বা হচ্ছে যে আমরা এই পদার্থগুলোকে কার্সিনোজেনিক বলতে পারি, কার্সিনোজেনিক বলতে পারি, কার্সিনোজেনিক ম্যাটেরিয়াল বলতে পারি। কি বলতে পারি? কার্সিনোজেনিক ম্যাটেরিয়াল বলতে পারি। এখন হচ্ছে আমাদের টিউমার বা ক্যান্সার আমাদের হচ্ছে যে একটা মজার জিনিস, যেটা হচ্ছে মজা না, খুব কষ্টের জিনিস হচ্ছে কি, আমাদের টিউমার বা ক্যান্সার হচ্ছে যে এক জায়গায় স্টেবল থাকে না, ছড়ায় যায়। টিউমার বা ক্যান্সারটা হচ্ছে আমাদের এক জায়গায় স্টেবল থাকে না, এটা ছড়ায় যায়, চারোদিকে ছড়ায় যেতে পারে। টিউমার বা ক্যান্সারটা হচ্ছে আমাদের নানা দিকে ছড়ায় যেতে পারে। এই যে টিউমার বা ক্যান্সারটা যে এই এত দিকে নানা দিকে ছড়ায় যেতে পারে, এই ছড়ায় যাওয়ার যে বিষয়টা, এটাকে কি বলি? দেখা যায় যে একজনের ক্যান্সার হয়েছে ফুসফুসে, পরীক্ষা নিরীক্ষা করে দেখবা তার বোন স্টোন সহ নানা জায়গায় ক্যান্সার ছড়ায় গেছে, বা একজনের পেটে ক্যান্সার, সেটা নানা জায়গায় ছড়ায় গেছে। তো এই যে ক্যান্সার নানা দিকে যে ছড়ায় যেতে পারে, এই ছড়ায় যাওয়ার প্রবণতাকে বলা হয় মেটাস্টেসিস। কি বলি এটাকে আমরা? মেটাস্টেসিস। ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে আমরা বলি মেটাস্টেসিস, ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে আমরা বলি মেটাস্টেসিস, ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে আমরা বলি মেটাস্টেসিস, ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে আমরা বলি হচ্ছে ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে আমরা বলি হচ্ছে মেটাস্টেসিস, ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে আমরা বলি হচ্ছে মেটাস্টেসিস, ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে আমরা বলি হচ্ছে মেটাস্টেসিস, ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে আমরা কি বলি? মেটাস্টেসিস বলি। তো হচ্ছে এই কয়টা টার্ম আমাদের একটু মনে রাখতে হবে, পরীক্ষা এমসিকিউতে বারবার এই কয়টা টার্ম আসবে। এক নম্বর হচ্ছে টিউমার বা অনকোজেন সৃষ্টিকে অনকোজেনেসিস। এই টিউমার বা অনকোজেন সৃষ্টির ফলে কোষচক্রটা বিনষ্ট হয়, এই কোষচক্র বিনষ্টের জন্য দায়ী জিনগুলোকে বলা হয় অনকোজিন বলা হয়। ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী রাসায়নিক পদার্থ, যে সকল কেমিক্যাল সাবস্টেন্স আমাদের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী তাদেরকে মিউটাজেন বা কার্সিনোজেনিক পদার্থ বলা হয়। ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে কি বলা হয়? মেটাস্টেসিস বলা হয়। ক্যান্সার যে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায় তাকে মেটাস্টেসিস বলে। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবা তোমাদের আমি পড়ানো শুরু করছিলাম কবে থেকে, বা হচ্ছে তোমাদের ক্লাস নেওয়া শুরু হয়েছিল কবে থেকে, মানে তোমাদের ব্যাচ পড়ানো শুরু করছিলাম আমি কবে থেকে, কোন মাস থেকে তোমাদের ক্লাস নিচ্ছি আমি? আগস্ট মাস থেকে। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 8 মাস চলতেছে আমাদের, তাই না? স্টাফ 8 মাসে এতগুলো চ্যাপ্টার পড়ার। সেপ্টেম্বর, আগস্ট না সেপ্টেম্বর বলো তো? আগস্টই হওয়ার কথা, আগস্ট। তার মানে 8 মান্থ রানিং আমাদের। আমি মাঝে মনে 1 মাস ঠিক মতো পড়াইতে পারিনি, ওই যে উমরায় গেলাম, ওই জন্য একটা গ্যাপ ছিল বড়। ওকে, আচ্ছা, যেখানে আমরা ছিলাম, তাহলে এই বিষয়গুলো বুঝতে পারছো? দেখো তো, এই বিষয়টা বুঝতে পারছো যে আমাদের ক্যান্সার সৃষ্টি হওয়ার জন্য দায়ী রাসায়নিক পদার্থগুলোকে মিউটাজেন বা কার্সিনোজেনিক পদার্থ বলি। যেমন একটা এক্সাম্পল আমি তোমাকে দিয়ে দেই, ইউভি রে। ইউভি রে এটা হচ্ছে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী একটা কেমিক্যাল, ইউভি রে। এছাড়া আরো নানা জিনিস হচ্ছে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী আছে আমাদের। বলো। মাঝে অনেক দিন ক্লাস নেই না, বিষয়টা হচ্ছে আমি
উমরাতে গেছিলাম ওই কয়দিন মনে হয় ক্লাস অফ ছিল, মানে 15 দিন ক্লাস অফ ছিল, এর বেশি ক্লাস অফ ছিল না, 15 দিন অফ ছিল। আর মনে হচ্ছে 2বার তোমাদের ছুটি দেওয়া হয়েছে, 7 দিন, মানে 1 মাসের মতো আমরা মোটামুটি গ্যাপ দিচ্ছি আমাদের, তাহলে 1 মাস গ্যাপ গেছে আমাদের, মাঝে কিছুদিন 7 দিন করে মনে হয় 2বার অফ রাখা হয়েছিল। আচ্ছা, তাই দেখো যে আমাদের হচ্ছে এই কথাগুলো আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে সেল ডেথ বা কোষের মৃত্যু। আমাদের হচ্ছে দেহে প্রতিনিয়ত নানা কোষ মারা যায়, প্রতিনিয়ত কোষ মারা যায় আমাদের বডিতে। এখন মরতে মরতে যখন আসল কোষ আমাদের হার্ট অ্যান্ড ব্রেন মরে যায় তখন আমরা মরে যাই। তো আমাদের সেল ডেথ বা কোষের মৃত্যু, সেল ডেথ বা কোষের মৃত্যু, আসো আমরা হচ্ছে কি পড়ব, সেল ডেথ, সেল ডেথ, সেল ডেথ বা হচ্ছে আমাদের কোষের মৃত্যু। সেল ডেথ বা এটাকে বলি আমরা কি, কোষের মৃত্যু। সেল ডেথ বা এটাকে বলি হচ্ছে আমরা কোষের মৃত্যু। সেল ডেথ বা এটাকে বলি হচ্ছে আমরা কোষের মৃত্যু। সেল ডেথ বা এটাকে বলি হচ্ছে আমরা কোষের মৃত্যু। সেল ডেথ বা এটাকে বলি হচ্ছে আমরা কোষের মৃত্যু। সেল ডেথ বা এটাকে কি বলি আমরা, কোষের মৃত্যু। সেল ডেথ বা এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা কোষের মৃত্যু। সেল ডেথ বা এটাকে কি বলি আমরা, কোষের মৃত্যু বলি। এই যে সেল ডেথ বা কোষের মৃত্যু আছে, এটা দুইভাবে ঘটতে পারে। একটা হচ্ছে জেনেটিক্যাল নিয়ন্ত্রিত, যে বডি সেলফ প্রোগ্রাম করে রাখছে যে আমার কোষটাকে আমি এইভাবে মারবো, বডি সেলফ প্রোগ্রাম করে রাখছে যে আমার কোষটাকে আমি এইভাবে মারবো। যে হচ্ছে বলে না, ওই যে দেখা যায় নাটকে, মুভিতে দেখা যায় যে হচ্ছে যে একজন আরেকজনের জন্য নায়কের জন্য প্রোগ্রাম করে রাখে যে এই ছেলেটাকে আমি এভাবে খুন করব, হত্যা করব। তো একটা হচ্ছে জেনেটিক্যালি প্রোগ্রাম, আমার বডির ভেতর এই প্রোগ্রামটা ইনবিল্ট আছে যে আমি এইভাবে আমার সেলটাকে মারবো। তাহলে এটাকে বলা হয় জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু। আরেকটা হচ্ছে খাবার দাবার অভাবে মৃত্যু, যে পুষ্টির অভাবে মৃত্যু, বা বিষ খাওয়ায় তুমি মেরে ফেলছো। তাহলে সেল ডেথ দুই প্রকার হয়, একটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, একটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, একটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। আর একটা হচ্ছে পুষ্টির অভাবে বা বিষাক্ত পদার্থের কারণে মৃত্যু। পুষ্টির অভাবে বা বিষাক্ত পদার্থ, পুষ্টির অভাবে বলতে অক্সিজেন, গ্লুকোজ বা বিষাক্ত পদার্থের কারণে মৃত্যু, যে বিষ খাওয়ায় মাইরা দিছো তুমি। একটা হচ্ছে আমার বডির সেল জেনেটিক্স, যে ফিক্সড এইভাবে আমার বডির তথ্যের মধ্যেই বলা আছে এই কোষটার এইভাবে মারতে হবে, কারণ জিনের মধ্যে সকল কোষে সকল তথ্য থাকে। তাহলে পুষ্টির অভাবে বা বিষাক্ত পদার্থের কারণে মৃত্যু, পুষ্টির অভাবে বা বিষাক্ত পদার্থের কারণে মৃত্যু যদি হয় তখন তাকে কি বলবো আমরা, আমাদের হচ্ছে এই জেনেটিক্যাল প্রোগ্রাম যে ডেথ, জেনেটিক্যালি প্রোগ্রামড যে ডেথ আছে, এটাকে বলি হচ্ছে আমরা অ্যাপোপ্টোসিস। জেনেটিক্যালি ডিটারমাইন্ড যে ডেথটা আছে এটাকে বলি অ্যাপোপ্টোসিস বলি। আর পুষ্টির অভাবে যে মৃত্যুটা হয় সেটাকে আমরা কি বলি, পুষ্টির অভাবে যে মৃত্যুটা আমাদের ঘটে, পুষ্টির অভাবে যে মৃত্যুটা ঘটে সেটাকে বলি হচ্ছে আমরা নেক্রোসিস। পুষ্টির অভাবে যে মৃত্যুটা ঘটে সেটাকে বলি হচ্ছে আমরা নেক্রোসিস। পুষ্টির অভাবে যে মৃত্যুটা ঘটে সেটাকে বলি হচ্ছে আমরা নেক্রোসিস। তাহলে সেল ডেথ বা কোষের মৃত্যু এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু, আর একটা হচ্ছে পুষ্টির অভাবে বা বিষাক্ত পদার্থের কারণে মৃত্যু। জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যুকে বলি আমরা অ্যাপোপ্টোসিস, পুষ্টির অভাবে বা বিষাক্ত পদার্থের কারণে মৃত্যুকে বলি নেক্রোসিস। ঠিক আছে, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলি অ্যাপোপ্টোসিস, পুষ্টির অভাবে বা বিষাক্ত পদার্থের কারণে মৃত্যুকে বলা হয় নেক্রোসিস। যে অক্সিজেনের অভাবে আমাদের সেল ডেথ হয়, যে আমাদের বডিতে অক্সিজেনের যদি অভাব হয়, তোমার নাক চেপা ধরলো, দেখা যায় বাংলা মুভিতে দেখায় না যে নাকে বালিশ চেপে দিয়ে মানুষ মেরে ফেলে, তো এর কারণ হচ্ছে যে তোমার বডিতে যদি অক্সিজেন যেতে না পারে, অক্সিজেন ইজ দ্য মাস্ট কম্পোনেন্ট ফর আওয়ার বডি, মানে আমার বডি লাগবে এরকম একটা কম্পোনেন্ট হচ্ছে অক্সিজেন, দিতেই হবে, মানে কিছু জিনিস আছে না যে এটা লাগবেই আমার, সেরকম হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের অভাবে কিন্তু আমাদের সেল ডেথ হয়। অক্সিজেনের অভাবে প্রথম কোন কোষটা মারা যায় ধারণা করতে পারবা, যে তুমি যদি অক্সিজেনের অভাব ক্রিয়েট করো বডিতে, অক্সিজেন স্কারসিটি ক্রিয়েট করো বডিতে, কোন কোষটা সবার আগে মারা যাবে বলো তো? চেষ্টা করছি ফার্স্ট আগাইতে, তাও তোমাদের তো দ্রুত শেষ করতে পারলে ভালোই, তো মানে রিভিশন করা যায় তো আমাদের, মানে পারতেছি না তো কি করব। এখন তো তাও রেগুলার পড়াইতে পারতেছি, মাঝে মেডিসিন ছিল তখন প্রেশার বেশি ছিল, এখন মোটামুটি একটু প্রেশার রিল্যাক্স হয়, আগাইতে পারতেছি। বলো, যে হচ্ছে আমাদের অক্সিজেনের অভাবে সেল মারা যাবে, কোন সেলটা তোমার কাছে মনে হয় বডির সবার আগে মারা যাবে? মায়োকার্ডিয়াল সেল বলছে একজন, একটু বলো, এবার বলতে বলতে দেখা যাবে কি অনেক কিছু তোমার মনে থাকবে।
একজন মায়োকার্ডিয়াল বলছে মারিয়াম তাসনিম, হার্ট মাসেল বলছে নুরি, এটাও তো হচ্ছে মায়োকার্ডিয়াল মাসেলই রে পিচ্ছি। ওর ছবির মধ্যে একটা গরুর ছবি দেওয়া কেন? এটা গরুর ছবি দেওয়া, আর এখানে একটা আগুন দেওয়া, তাও লাভ চিহ্ন আঁকা, যে এক পাশে হচ্ছে বানি আর এক পাশে আগুন। কাজল বলছে হচ্ছে নিউরন। আর কারো কোনো গেস আছে? ব্রেইন সেল বলছে ইসমেসিয়াম। ব্রেন সেল, হ্যাঁ। আমাদের অক্সিজেনের অভাবে প্রথম যে কোষ মারা যায় হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিউরন, স্নায়ুকোষ। অক্সিজেনের অভাবে প্রথম মারা যায় স্নায়ুকোষ। অক্সিজেনের অভাবে প্রথম মারা যায়, অক্সিজেনের অভাবে আমাদের হচ্ছে প্রথম মারা যায়, অক্সিজেনের অভাবে আমাদের প্রথম মারা যায়, অক্সিজেনের অভাবে প্রথম মারা যায় হচ্ছে আমাদের নিউরন। অক্সিজেনের অভাবে প্রথম মারা যায়, অক্সিজেনের অভাবে প্রথম মারা যায়, অক্সিজেনের অভাবে আমাদের প্রথম মারা যায়, অক্সিজেনের অভাবে আমাদের প্রথম যে কোষটা মারা যায় সেটার নাম হচ্ছে নিউরন। অক্সিজেনের অভাবে প্রথম যে কোষটা মারা যায় সেটা হচ্ছে নিউরন। অক্সিজেনের অভাবে প্রথম যে কোষটা মারা যায় সেটা হচ্ছে নিউরন। অক্সিজেনের অভাবে ফার্স্ট যে সেলের ডেথ হয় সেই সেলটার নাম কি? নিউরন। ফার্স্ট, সবার আগে হচ্ছে আমাদের অক্সিজেনের অভাবে মারা যাবে যে কোষটা, সেই কোষটার নাম হচ্ছে নিউরন। সবার আগে যে কোষটা মারা যাবে সেই কোষটার নাম হচ্ছে কি? নিউরন মারা যাবে, ঠিক আছে? তো নেক্রোসিস আমাদের নানা কারণে হচ্ছে, যে তুমি আমার হাতের উপর একটা বিষাক্ত পদার্থ ঢেলে দিলে এই জায়গায় আমাদের অনেক কোষগুলো ড্যামেজ হবে। এখন আসো অ্যাপোপ্টোসিস। এখন আসো কি আমাদের অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি ডিটারমাইন মৃত্যু। তো আমাদের হচ্ছে বডিতে কিছু কোষ প্রতিনিয়ত জেনেটিক্যালি হচ্ছে ডিটারমাইন ভাবে ডেথ হয়। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের হাতের যে হাত দেখতে পাচ্ছ না, আমাদের হাতের এখানে যে চামড়াটা আছে না, এই চামড়াটা এ পর্যন্ত বিস্তৃত ছিল, এ পর্যন্ত চামড়াগুলো বিস্তৃত ছিল। এই চামড়াগুলা এই অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় ডেথ হয়ে আমাদের আঙ্গুল এরকম হয়েছে। আমাদের আঙ্গুলের চামড়া যদি এ পর্যন্ত লাগানো থাকতো তাহলে আমাদের হাতের হাত পাটা কিন্তু হাঁসের হাত পার মতো দেখা যেত। তুমি হাঁসের হাত পা দেখলে দেখবা যে হাঁসের হাত পা দুই আঙ্গুলের মাঝে চামড়া এ পর্যন্ত আগানো, দুই আঙ্গুলের মধ্যে চামড়া এ পর্যন্ত আগানো, দুই আঙ্গুলের মধ্যে চামড়া এ পর্যন্ত আগানো। তো হচ্ছে আমাদের এই হাঁস হওয়া থেকে আমাদের বাঁচাইছে গিয়ে এই অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াটা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স বলতে একটা টার্ম আমাদের বইয়ের মধ্যে আছে। মাইটোটিক ইন্ডেক্স বা এটাকে বলা হয় এমআই, মাইটোটিক ইন্ডেক্স, মাইটোটিক ইন্ডেক্স বা এটাকে বলি হচ্ছে আমরা এমআই, মাইটোটিক ইন্ডেক্স বা হচ্ছে এমআই, মাইটোটিক ইন্ডেক্স বা এটাকে বলি হচ্ছে আমরা এমআই, মাইটোটিক ইন্ডেক্স বা এমআই। এটা মানে হচ্ছে মাইটোসিসরত কোষ সংখ্যা আর মোট কোষ সংখ্যা। আমাদের বডিতে প্রতিনিয়তই কিছু না কিছু কোষ মাইটোসিস বিভাজনরত হতে থাকে। এটা নিয়মিতই আমাদের কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। তাহলে হচ্ছে আমাদের বডিতে মাইটোসিসরত কোষ সংখ্যা ডিভাইডেড বাই মোট কোষ সংখ্যা, মাইটোসিসরত কোষ সংখ্যা ডিভাইডেড বাই মোট কোষ সংখ্যা, ডিভাইডেড বাই হচ্ছে মোট কোষ সংখ্যা, ডিভাইডেড বাই হচ্ছে মোট কোষ সংখ্যা, মাইটোসিসরত কোষ সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে মোট কোষ সংখ্যা। এটাকে বলি আমরা মাইটোটিক ইন্ডেক্স, যে আমাদের মাইটোসিসরত কোষ সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের মোট কোষ সংখ্যা। এটা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স বা হচ্ছে আমাদের মোট কোষ সংখ্যা। তো হচ্ছে এই এমআইটা বের করা অনেক সময় দরকার হয়। ধরো হচ্ছে আমাদের বডিতে, ধরো এখন আমি তো বড় মানুষ হয়ে গেছে, আমার বয়স হচ্ছে 25 হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের নর্মালি একটা মানুষের সর্বোচ্চ বৃদ্ধি 24-25 পর্যন্ত হয়, এরপর মানুষের আর তেমন কোনো বৃদ্ধি হয় না। তো আমার বডিতে এখন মাইটোসিসরত কোষ সংখ্যা অনেক কম থাকার কথা মোট কোষ সংখ্যার চেয়ে। তো হচ্ছে এখন এটার যদি আমি মাইটোসিসরত কোষ সংখ্যা ধরো 100টা আর আমার বডিতে মোট কোষ সংখ্যা আছে ধরো 10 বিলিয়ন, তাহলে এর অনুপাতটা অনেক কম হবে। বাট আমার বডিতে যদি ক্যান্সার বা টিউমার থাকে তখন কিন্তু আমাদের বডিতে মাইটোসিসরত কোষ সংখ্যা অনেক বেশি থাকবে। মোট কোষ সংখ্যা এবং মাইটোসিসরত কোষ সংখ্যা থেকে মধ্যে আমাদের যেটা দেখবো যে আমাদের মাইটোসিসরত কোষ সংখ্যা 100 জায়গায় 1 লাখ হয়ে গেছে বা 10 লাখ হয়ে গেছে। তো এই জন্য দেখা যায় ক্যান্সার হইলে এই এমআইটা উচ্চ থাকে। নর্মালি এই এমআই ইন্ডেক্স বা মাইটোটিক ইন্ডেক্সের মান অনেক কম থাকে। এমআই উচ্চ হইলে সেটা হচ্ছে আমাদের টিউমার বা ক্যান্সারের সময় এমআই উচ্চ থাকে। এমআই উচ্চ থাকে হচ্ছে আমাদের টিউমার বা ক্যান্সারের সময়, এমআই উচ্চ থাকে হচ্ছে টিউমার বা ক্যান্সারের সময়,
ক্যান্সারের সময়, টিউমার বা ক্যান্সারের সময় হচ্ছে আমাদের কি থাকে, এই এমআইটা উচ্চ থাকে, মাইটোটিক ইন্ডেক্সটা কি থাকে আমাদের উচ্চ থাকে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কথা সেল ডেথ বা কোষের মৃত্যু। ক্লিয়ার, বুঝতে পারছি আমরা? তাহলে আমরা এই জায়গাটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য খুবই সলিড প্রুভেন, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তো আমাদের এই জায়গাটা হচ্ছে যে খুব খুব ভালো করে পড়তে হবে। তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের মাইটোসিস রিলেটেড কথাবার্তা। এরপর আমরা মায়োসিসে যাব। এতটুকুর মাঝে কারো কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাও। तेरी आँखों का काजल। ওকে, এখন আসো মায়োসিস। মায়োসিসের আরেক নাম কি? মায়োসিসের আরেক নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। মায়োসিস বা এর আরেকটা নাম কি? মায়োসিসের আরেকটা নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। এই মায়োসিস বা হ্রাসমূলক বিভাজনটা আমাদের অনেক পরে আবিষ্কার হয়েছে। মায়োসিস বা এর আরেকটা নাম কি? হ্রাসমূলক বিভাজন। মায়োসিস বা এর আরেকটা নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। মায়োসিস বা এর আরেকটা নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। মায়োসিস বা এর আরেকটা নাম কি? মায়োসিস বা এর আরেকটা নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। মায়োসিস বা এর আরেকটা নাম হচ্ছে আমাদের হ্রাসমূলক বিভাজন। মায়োসিস বা এর আরেকটা নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। তাহলে হচ্ছে যে আমাদের এইটা বা আমাদের রিডাকশনাল সেল ডিভিশন, এখানে আমাদের কি হয়, যে কোষ বিভাজনে আমাদের এখানে নিউক্লিয়াস দুইবার আর হচ্ছে ক্রোমোজোম একবার বিভাজিত হয়। নিউক্লিয়াসটা দুইবার ডিভিশন হয়, ক্রোমোজোমটা একবার ডিভিশন হয়, এবং হচ্ছে এখানে এই জন্য আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। এই মায়োসিস কোষ বিভাজনে কি হয়, আমাদের মায়োসিস বা হ্রাসমূলক বিভাজনে হচ্ছে আমাদের নিউক্লিয়াস একবার, নিউক্লিয়াস একবার, দুইবার, সরি এখানে নিউক্লিয়াস দুইবার, নিউক্লিয়াস দুইবার, নিউক্লিয়াস দুইবার, নিউক্লিয়াস দুইবার, এবং হচ্ছে যে আমাদের ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস দুইবার, আরেকটা হচ্ছে ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস দুইবার, এবং ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস দুইবার, এবং ক্রোমোজোম কয়বার? একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, বিভাজিত হয়, নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ফলে আমাদের হচ্ছে নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। নতুন সৃষ্ট কোষে, ফলে নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা কেমন হয়ে যায় আমাদের? নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা আমাদের অর্ধেক হয়। নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা আমাদের কেমন হয়? অর্ধেক হয়। নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যাটা আমাদের কেমন হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। এই যে ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পাচ্ছে, এই জন্যই কিন্তু একে হ্রাসমূলক বা রিডাকশনাল রিঅ্যাকশন বলা হয়। আচ্ছা, এবং এখানে হচ্ছে আমাদের একটি কোষ থেকে আমাদের চারটা কোষ তৈরি হয়। একটি কোষ থেকে চারটা কোষ তৈরি হয়। একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? চারটা কোষ তৈরি হয়। একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়। একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়। একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়। এবং এই মায়োসিসটা শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে। মায়োসিস শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে। মায়োসিস শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে। কোনো হ্যাপ্লয়েড কোষে কোনোদিন মায়োসিস ঘটবে না। মায়োসিস শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে। 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 মায়োসিস শুধুমাত্র আমাদের কোন কোষে ঘটে? ডিপ্লয়েড কোষে ঘটে। মায়োসিস শুধুমাত্র আমাদের হচ্ছে ডিপ্লয়েড কোষে ঘটে। মায়োসিস শুধুমাত্র আমাদের হচ্ছে ডিপ্লয়েড কোষে ঘটে। মায়োসিস শুধুমাত্র হচ্ছে আমাদের ডিপ্লয়েড কোষে ঘটে। মায়োসিস শুধুমাত্র আমাদের কোথায় ঘটে? ডিপ্লয়েড কোষে ঘটে। মায়োসিস শুধুমাত্র কোন কোষে ঘটে? মায়োসিস শুধুমাত্র হচ্ছে আমাদের ডিপ্লয়েড কোষে ঘটে। মায়োসিস শুধুমাত্র আমাদের কোন ধরনের কোষে ঘটে? মায়োসিস শুধুমাত্র আমাদের ডিপ্লয়েড কোষে ঘটে। মায়োসিস শুধুমাত্র আমাদের কোন ধরনের কোষে ঘটে? মায়োসিস শুধুমাত্র আমাদের ডিপ্লয়েড যে সেলগুলো আছে সেই ডিপ্লয়েড সেলের মধ্যে মায়োসিস ঘটে। নর্মাল সব সেলে আমাদের মায়োসিস ঘটে না। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এখানে কি হয়, ধরো হচ্ছে আমাদের একটা ডিপ্লয়েড কোষ আছে 2n, সেই 2nটা বিভাজিত হয়ে হচ্ছে আমাদের প্রথম ধাপেই আমাদের হচ্ছে nn মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। এরপর হচ্ছে আবার এই n বিভাজিত হয়ে ছোট আরো দুইটা n তৈরি করে, এই n বিভাজিত হয়ে আরো দুইটা n তৈরি করে। তাহলে আলটিমেটলি কয়টা কোষ তৈরি হলো? চারটা কোষ। নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা কত হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। মাতৃকোষ ছিল ডিপ্লয়েড, নতুন সৃষ্ট কোষ হয়ে গেল হ্যাপ্লয়েড। তাহলে এখানে মায়োসিস বেসিক্যালি দুইটা ধাপে ঘটে। এই যে যেখানে ক্রোমোজোম সংখ্যা আমাদের হ্রাস পেল, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেটাকে বলি মায়োসিস 1। আর যেখানে ক্রোমোজোম সংখ্যা আমাদের হচ্ছে
অর্ধেক হয় না, যেখানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমাদের এই দুইটা থেকে একটা থেকে দুইটা থেকে মানে এখানে হ্যাপ্লয়েড সেলগুলা যেখানে আবার ডিভিশন হয়ে একটা থেকে দুইটা করে তৈরি হয় তাকে বলি আমরা মায়োসিস টু, তাকে বলি আমরা কি মায়োসিস টু, তাকে বলি হচ্ছে আমরা মায়োসিস টু, তাকে বলি কি আমরা মায়োসিস টু, তাকে কি বলি আমরা মায়োসিস টু বলি। তাই দেখো মায়োসিস বা হ্রাসমূলক বিভাজনের ক্ষেত্রে আমরা খেয়াল করি এই মায়োসিস বা হ্রাসমূলক বিভাজনে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ফলে নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় এবং এখানে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হবে, 4টা কোষ তৈরি হবে। মায়োসিস শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে, হ্যাপ্লয়েড কোষে কোনো মায়োসিস ঘটে না, হ্যাপ্লয়েড কোষে কোনো মায়োসিস ঘটে না, হ্যাপ্লয়েড কোষে কোনো মায়োসিস ঘটে না। তো হচ্ছে আমাদের প্রথমে ডিপ্লয়েড কোষটা বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড দুইটা কোষ তৈরি হয়, সেই হ্যাপ্লয়েড দুইটা কোষ আবার বিভাজিত হয়ে আমাদের হ্যাপ্লয়েড 4টা কোষ তৈরি হয়। তো মায়োসিস বেসিক্যালি দুইটা ধাপ, একটা মায়োসিস 1 আর একটা মায়োসিস 2, একটা মায়োসিস 1 আর একটা কি মায়োসিস 2। আচ্ছা, এখন এই মায়োসিসের আবিষ্কারটা খুব স্ট্রাগল যুক্ত ছিল, মানে খুব সহজে মায়োসিস আবিষ্কৃত হয় নাই। কারণ হচ্ছে পৃথিবীতে আগে বিজ্ঞানীরা জানতো পৃথিবীতে যত কোষ আছে ডিপ্লয়েড কোষ আছে, হ্যাপ্লয়েড কোনো কোষ আছে বলে বিজ্ঞানীরা জানতো না, এবং হচ্ছে যে এরকম যে হ্রাসমূলক বিভাজন আছে এটাও বিজ্ঞানীরা জানতো না। প্রথম বিজ্ঞানীরা হচ্ছে এই হ্যাপ্লয়েড গ্যামিট দেখতে পায় হচ্ছে কৃমির গ্যামিটে, কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী বেনেডিন ও হাউজার। বেনেডিন এবং হাউজার হচ্ছে বেনেডিন ও হাউজার, বেনেডিন ও হাউজার, বেনেডিন ও হাউজার, বেনেডিন ও হাউজার হচ্ছে আমাদের কি করে, বেনেডিন এবং হাউজার হচ্ছে আমাদের কৃমির গ্যামেটে, বেনেডিন এবং হাউজার হচ্ছে আমাদের কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড ক্রোমোজোম পায়। তো এটা একটা যুগান্তকারী আবিষ্কার ছিল যে হ্যাপ্লয়েড ক্রোমোজোম। তখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে সব কোষ বিভাজিত হয় ডিপ্লয়েড, মাইটোসিসের ক্রোমোজোম সংখ্যা সবসময় সমান থাকে, তাহলে আবার হ্যাপ্লয়েড ক্রোমোজোম কোথা থেকে তৈরি হচ্ছে, মানে বুঝলাম না কোথা থেকে কি আসলো হ্যাপ্লয়েড। তাহলে হচ্ছে বেনেডিন ও হাউজার কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার করে, বেনেডিন এবং হাউজার কৃমির গ্যামিটে কি আবিষ্কার করে, হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার করে, হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার করে। তাহলে হচ্ছে বেনেডিন এবং হাউজার কৃমির গ্যামিটে কি আবিষ্কার করে, কৃমির গ্যামিটে হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার করে, বেনেডিন এবং হাউজার কৃমির গ্যামিটে কি আবিষ্কার করে, বেনেডিন এবং হাউজার কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার করে। তাহলে এক নম্বর কথা হচ্ছে বেনেডিন হাউজার কৃমির গ্যামিটে কি আবিষ্কার করে, হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার করে, এটা হচ্ছে নাম্বার 1 আমাদের কথা, ঠিক আছে। হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কারের পর তারপর তাদের হ্রাসমূলক বিভাজন নিয়ে কাজ করে। স্টার্সবার্জার নামে একজন বিজ্ঞানী আছে, স্টার্সবুর্গার, তিনি হচ্ছে আমাদের পুষ্পক উদ্ভিদের মাতৃকোষে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। তার নাম স্টার্সবার্গার হচ্ছে যে আমাদের এই পুষ্পক উদ্ভিদের মাতৃকোষে উদ্ভিদের মাতৃকোষে আমাদের হচ্ছে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। পুষ্পক উদ্ভিদের মাতৃকোষে এই হ্রাসমূলক বিভাজন দেখতে পায়, হ্রাসমূলক বিভাজন দেখে। তখন হচ্ছে ধারণা হয় যে হ্রাসমূলক বিভাজন মনে হয় শুধুমাত্র আমাদের হচ্ছে প্রাণী কোষে দেখা যায়, হ্রাসমূলক বিভাজন শুধুমাত্র মানে উদ্ভিদ কোষে দেখা যায়। পরবর্তীতে ফার্মার এবং মুর নামে দুইজন বিজ্ঞানী, তারা হচ্ছে যে আমাদের এই তারপর হচ্ছে বোভেরি গোলকৃমির জননাঙ্গে মায়োসিস দেখতে পায়। তারপর হচ্ছে বোভেরি নামক একজন বিজ্ঞানী ছিল, বোভেরি হচ্ছে আমাদের গোলকৃমির জননাঙ্গে এই হ্রাসমূলক বিভাজন দেখতে পায়, গোলকৃমির জননাঙ্গে এই হ্রাসমূলক বিভাজন লক্ষ্য দেখে। কে দেখে? এই বোভেরি দেখে। আর ফার্মার আর মুর, এই এমসিকিউ গুলা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। ফার্মার ও মুর তাদের কাজ কি, তারা করলো যে হচ্ছে আমাদের হ্রাসমূলক বিভাজনের নাম দিছে মিওসিস। কারণ গ্রিক ভাষায় মিও মানে কম, হ্রাস পাওয়া। গ্রিক ভাষায় মিও মানে কি কম বা হ্রাস পাওয়া, মিওস মানে হচ্ছে টু লেজেন বা হ্রাস করা। ফার্মার ও মুর হচ্ছে আমাদের এই হ্রাসমূলক বিভাজন, ফার্মার ও মুর হচ্ছে আমাদের হ্রাসমূলক বিভাজনের নাম মিওসিস দেয়, বিভাজনের নাম হচ্ছে আমরা কি দেয়, মিওসিস দেয়, ঠিক আছে। তাহলে ফার্মার আর মুর এই হ্রাসমূলক বিভাজনের নাম হচ্ছে মিওসিস দেয়। তাহলে হচ্ছে আবিষ্কার নিয়ে কত কথা, আবিষ্কার নিয়ে কথা, ঠিক আছে, আবিষ্কার নিয়ে
কথা। তাহলে খেয়াল করে দেখো আমরা হচ্ছে যে ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখতে পাইলাম। এক নম্বর হচ্ছে বিজ্ঞানী বেনেডিনো হাউজার কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার করেন। স্ট্রাসবার্জার পুষ্পক উদ্ভিদের মাতৃকোষে রাসমূলক বিভাজন দেখে। বোভিডি গোলকৃমির জননাঙ্গে এই রাসমূলক বিভাজনটা দেখতে পায়। তাহলে এই দুইজন কিন্তু রাসমূলক বিভাজন দেখতে পাইছে। প্রথম মাঝে মাঝে আসে যে আমাদের মায়োসিসের আবিষ্কারককে, মায়োসিসের আবিষ্কারক কিন্তু দুইজনই, স্ট্রাসবার্জার ও বোভিডিও। এখন অপশনে যেটা থাকবে সেটা দিবা। আর হচ্ছে ফার্মার এবং মুর, এইটার নামকরণ যে মিওসিস, সেই নামকরণটা কে করছে? বিজ্ঞানী ফার্মার এবং মুর এই নামকরণটাকে করছে যে বাবা এটা মিওসিস, এটা অন্য কিছু না। তাহলে হচ্ছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা, খুবই খুবই ইম্পর্টেন্ট কথা এই জায়গাটা আমাদের। তাহলে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কে কে আবিষ্কার করছে। মানে যদিও মনে থাকবে না, মানে তোমার 100% এটা মনে থাকবে সেটা অসম্ভব, তুমি চেষ্টা করবা মনে রাখার, চেষ্টা করছে এটাই বড় কথা, চেষ্টা করছে এটাই বড় কথা, ঠিক আছে, চেষ্টা করছে এটাই বড় কথা। আচ্ছা, ধরো হচ্ছে যে আমরা একটা ডিপ্লয়েড, এখন বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমাদের মায়োসিসটা কোথায় ঘটে, মায়োসিসের কিছু টাইপ আছে। ধরো হচ্ছে একটা ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড জীব, আমাদের ডিপ্লয়েড জীব, আমাদের হচ্ছে কোন ধরনের জীব আছে? ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড জীবের হচ্ছে আমাদের জনন মাতৃ জীব, ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড জীব দ্যাট মিনস হচ্ছে 2n, সেই 2n এর হচ্ছে আমাদের জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষও আমাদের কি হবে? জনন মাতৃকোষ হচ্ছে আমাদের 2n হবে, 2n। সেখান থেকে যখন আমাদের জনন কোষ তৈরি হবে, জনন কোষ বা গ্যামিট, জনন কোষ বা গ্যামিট তৈরি হবে, জনন কোষ বা গ্যামিট তৈরি হবে, তখন সেটা কি হবে? আমাদের হ্যাপ্লয়েড হয়ে যাবে। জননকোষ বা গ্যামিট যখন তৈরি হবে তখন সেটা কি হয়ে যাবে? আমাদের জননকোষ বা গ্যামিট যখন তৈরি হবে তখন সেটা হ্যাপ্লয়েড হবে। এখন এইখানে আমাদের তাহলে কি ঘটবে? এখানে আমাদের তাহলে ঘটবে হচ্ছে মায়োসিস, এখানে তাহলে আমাদের কি ঘটবে? মায়োসিস ঘটবে, কারণ মায়োসিস রাসমূলক বিভাজন। তারপর এই যে জনন কোষ আছে আমাদের, গ্যামিট যে তৈরি হবে, এই গ্যামিট এন এন এই দুইটা মিলিত হয়ে কি তৈরি করবে? আমাদের হচ্ছে যে জাইগট বা 2n তৈরি করবে, জাইগট বা জাইগট, যেটা হচ্ছে আমাদের 2n। এই জাইগট থেকে আমাদের কি তৈরি হবে? ভ্রূণকোষ তৈরি হবে। জাইগট থেকে কি তৈরি হবে? ভ্রূণকোষ তৈরি হবে, ভ্রূণকোষ তৈরি হবে, ভ্রূণকোষটাও আমাদের 2n থাকবে। জাইগট থেকে ভ্রূণকোষ তৈরির সময় আমাদের মাইটোসিস ঘটবে, মাইটোসিস ঘটে হচ্ছে আমাদের এই ভ্রূণকোষ থেকে আমাদের আবার এই ডিপ্লয়েড জীবটা তৈরি হবে। এখানেও আমাদের মাইটোসিসই ঘটবে, কারণ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে না। তাহলে এইখানে আমাদের ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পায়। তাহলে এই যে আমাদের জননকোষ সৃষ্টির পূর্বে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এই ধরনের বিভাজনকে আমরা বলি টার্মিনাল মায়োসিস বলি। এই ধরনের মায়োসিসকে কি বলা হয়? টার্মিনাল মায়োসিস। এই ধরনের মায়োসিসকে কি বলা হয়? টার্মিনাল মায়োসিস বা গ্যামেটোজেনিক মায়োসিস। এদেরকে কি বলা হয়? আমরা এদেরকে বলি হচ্ছে টার্মিনাল মায়োসিস, টার্মিনাল মায়োসিস, টার্মিনাল মায়োসিস বা গ্যামেটোজেনিক মায়োসিস বা গ্যামেটোজেনিক মায়োসিস, গ্যামেটোজেনিক মায়োসিস। যে মায়োসিসটা গ্যামেট সৃষ্টির সময় হবে, এই মায়োসিসটা গ্যামেট সৃষ্টির সময় হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মায়োসিসের একটা টাইপ, এটা হচ্ছে মায়োসিসের একটা টাইপ। 3 টাইপের আমাদের মায়োসিস রয়েছে। তাহলে টার্মিনাল মায়োসিস বা গ্যামেটোজেনিক মায়োসিস কি? ডিপ্লয়েড জীব ভেঙে জনন মাতৃকোষ, এটাও ডিপ্লয়েড হয়। এই জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ বা গ্যামেট তৈরি হবে তখন আমাদের মায়োসিসটা ঘটবে। এখন ধরো এটা তো ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে ঘটনা এটা ঘটলো, কোনো কারণে জীবটা যদি আমাদের হ্যাপ্লয়েড জীব হয়, হ্যাপ্লয়েড জীব, হ্যাপ্লয়েড জীবের মধ্যে কি মায়োসিস ঘটার হচ্ছে যে কোনো অধিকার নাই? হ্যাপ্লয়েড জীব, এই হ্যাপ্লয়েড জীব যে আছে, হ্যাপ্লয়েড জীব হচ্ছে আমাদের n, এই হ্যাপ্লয়েড জীব যে n, তাহলে এখান থেকে আমাদের যে জনন মাতৃকোষ হবে সেই জনন মাতৃকোষও n, জনন মাতৃকোষও কি হবে? n, কারণ n থেকে তো 2n টপকাইতে পারবে না। জনন মাতৃকোষ থেকে যে গ্যামিট তৈরি হবে সেই গ্যামিটও আমাদের কি হবে? গ্যামিটও আমাদের হচ্ছে হবে n, গ্যামিটও কি হবে? আমাদের n হবে। এখানে আমাদের কি ঘটবে? এখানে আমাদের হচ্ছে মায়োসিস ঘটবে। এখানে হচ্ছে এখানে মায়োসিস ঘটার কোনো সুযোগ আছে? এখানে মাইটোসিস ঘটবে, এখানে মাইটোসিস ঘটবে, এখানে কি ঘটবে? মাইটোসিস ঘটবে, এখানে মাইটোসিস ঘটবে, ঠিক আছে। তাহলে হ্যাপ্লয়েড জীব, এখান থেকে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ থেকে গ্যামিট, তাহলে হচ্ছে আমাদের জনন মাতৃকোষ থেকে গ্যামিট তৈরির সময় মাইটোসিসই ঘটবে, কারণ কোনো সুযোগ নেই হ্যাপ্লয়েড। এখন হ্যাপ্লয়েডে যদি তুমি মায়োসিস করো তাহলে এখান থেকে n/2 অর্ধেক হয়ে যাবে, এটা সম্ভব না, হ্যাপ্লয়েডের নিচে যাওয়া সম্ভব না, তাহলে মাইটোসিসই করবে। এখন যে গ্যামিটগুলো আছে আমাদের, দুইটা গ্যামিট, আমাদের শুক্রাণু ডিম্বাণু দুইটা মিলিত হয়ে আমাদের কি তৈরি করবে? জাইগোট তৈরি করবে। এখন দুইটা শুক্রাণু ডিম্বাণু যখন মিলিত হবে সেই জাইগোটটা আমাদের কি হবে?
2n হবে, জাইগোটটা কি হবে 2n হবে। এই জাইগোটটা থেকে যখন আমি ভ্রূণকোষ তৈরি করব তখন সেটা আমাদের কি হবে হ্যাপ্লয়েড হয়ে যাবে, তখন সেই জায়গায় আমাদের মায়োসিস ঘটবে, তখন সেই জায়গায় আমাদের কি ঘটবে মায়োসিস ঘটবে। কারণ কি, কারণ ভ্রূণকোষ যা হবে জীবটাও তা হবে, 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 ভ্রূণকোষ যা হবে জীবটাও তা হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে মায়োসিস। তাহলে আমাদের কি হচ্ছে খেয়াল করো, হ্যাপ্লয়েড জীব, হ্যাপ্লয়েড জীব থেকে জনন মাতৃকোষ, সেই জনন মাতৃকোষটা হ্যাপ্লয়েড জীবের জনন মাতৃকোষ হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড গ্যামেটই তৈরি হবে, সেই হ্যাপ্লয়েড গ্যামেটগুলো মিলিত হয়ে যখন জাইগোট তৈরি হবে সেই জাইগোটটা ডিপ্লয়েড, সেই জাইগোট থেকে যখন ভ্রূণকোষ হবে তখন হচ্ছে আমাদের মায়োসিস বিভাজন ঘটবে। এই যে মায়োসিস এটাকে বলে জাইগোটিক মায়োসিস। এই মায়োসিসটাকে কি বলা হয়, এই মায়োসিসটাকে বলি হচ্ছে জাইগোটিক মায়োসিস। এটাকে কি বলা হয় জাইগোটিক মায়োসিস, এটা কি বলা হয় জাইগোটিক মায়োসিস। এটাকে বলা হয় জাইগোটিক মায়োসিস। এটাকে কি বলে আমরা, এটাকে বলি হচ্ছে জাইগোটিক মায়োসিস। এটাকে বলি হচ্ছে আমরা কি, এটাকে বলি হচ্ছে আমরা জাইগোটিক মায়োসিস। এটাকে বলি হচ্ছে আমরা জাইগোটিক মায়োসিস। এটাকে কি বলি আমরা জাইগোটিক মায়োসিস। এটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে জাইগোটিক মায়োসিস। এটাকে বলি হচ্ছে আমরা জাইগোটিক মায়োসিস বলি। এটাকে কি বলি আমরা, এটাকে বলি জাইগোটিক মায়োসিস। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে টার্মিনাল মায়োসিস বা গ্যামেটোজেনিক মায়োসিস আর একটা হচ্ছে জাইগোটিক মায়োসিস। দুই টাইপের মায়োসিস। দেখো তো কোনো কনফিউশন আছে কিনা এই দুই টাইপের মায়োসিসের মধ্যে? কোনো কনফিউশন আছে এতটুকুর মাঝে? লেখা শেষ করো এটা। আচ্ছা, এখন আসো আরেক ধরনের, বুঝতে পারছো না সবাই? আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের আরেক ধরনের আমাদের মায়োসিস আছে, আরেক ধরনের মায়োসিস আছে। সেই মায়োসিসটাকে বলি আমরা স্পোরোজেনিক মায়োসিস। এই মায়োসিসটাকে আমরা কি বলি স্পোরোজেনিক মায়োসিস। উদ্ভিদে স্পোর সৃষ্টির সময় যে মায়োসিস হয় তাকে স্পোরোজেনিক মায়োসিস। হ্যাঁ মুন্না, ফেসবুকে নাই কেন তুমি অনেকক্ষণ ধরে? ও করে ফেলছো, দেখছো? ওকে। তাহলে হচ্ছে দেখো উদ্ভিদের এই স্পোর সৃষ্টির সময় যে মায়োসিস হয়, দেখা যায় যে আমাদের মাইক্রোস্পোর বা পুংরেণু গঠনের সময় পরাগধানী থেকে উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে দুইটা জিনিস আছে, পরাগরেণু আর স্ত্রী রেণু। পরাগরেণু থেকে হচ্ছে আমাদের এই পরাগরেণু থেকে যখন হচ্ছে পুং স্পোর পরাগধানীর মধ্যে মাইক্রোস্পোর বা পরাগরেণু গঠনের সময় পরাগধানী মায়োসিস, পরাগধানী এই পরাগধানীর মধ্যে মায়োসিসটা ঘটে হচ্ছে তোমার পরাগধানী থেকে পরাগরেণু তৈরির সময়। মায়োসিসটা কখন ঘটতেছে, পরাগধানী থেকে মায়োসিস ঘটতেছে হচ্ছে আমাদের পরাগরেণু গঠনের সময়। পরাগরেণু বা হচ্ছে এটা আরেকটা নাম হচ্ছে মাইক্রোস্পোর সৃষ্টির সময় আমাদের একটা মায়োসিস ঘটে। আরেকটা হচ্ছে আমাদের পরাগধানী, আরেকটা হচ্ছে কি আমাদের, আরেকটা হচ্ছে তোমার ওই ডিম্বাশয়ে হচ্ছে মেগাস্পোর বা স্ত্রী রেণু তৈরির সময়। ডিম্বাশয় হচ্ছে যে আমাদের মায়োসিস কখন ঘটে, ডিম্বাশয়ে হচ্ছে আমাদের মায়োসিস ঘটে। ডিম্বাশয়ে মায়োসিস ঘটে হচ্ছে আমাদের স্ত্রী রেণু বা মেগাস্পোর গঠনের সময়। মেগাস্পোর গঠনের সময় হচ্ছে আমাদের মায়োসিস ঘটে। তো পরাগধানীটাও হচ্ছে আমাদের ডিপ্লয়েড থাকে, আমাদের ডিম্বাশয়টাও ডিপ্লয়েড থাকে। সেখান থেকে পরাগরেণু বা মাইক্রোস্পোর যে তৈরি হচ্ছে হ্যাপ্লয়েড তৈরি হচ্ছে। এই যে আমাদের স্পোর তৈরির সময় যে মায়োসিসটা ঘটে এটাকে বলা হয় স্পোরোজেনিক মায়োসিস। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্পোরোজেনিক মায়োসিস। তো আমাদের মায়োসিসের এই তিনটা টাইপ আছে, স্পোরোজেনিক মায়োসিস। এটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে আমরা স্পোরোজেনিক মায়োসিস। ঠিক আছে,
এই হয়েছে আমাদের কথা। দেখো বুঝছো কিনা, কোনো কনফিউশন আছে কিনা, কোথাও কোনো কনফিউশন থাকলে চিৎকার করে জানিয়ে দাও। পরে আবার বলিতে চাইও না আমি চিৎকার করিয়া বলিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, মনের ব্যথা মনে লুকাইয়া দিয়েছি তোমাকে ধিক্কার। ওকে, সো তাইলে আমরা হচ্ছে মোটামুটি বুঝতে পারছি আমাদের হচ্ছে সব টিউমার থেকেই কি ক্যান্সার হয় না। টিউমার দুই টাইপের আছে, একটা হচ্ছে বিনাইন, একটা হচ্ছে ম্যালিগনেন্ট। বিনাইন মানে ভালো, ম্যালিগনেন্ট মানে খারাপ। তো যে ভাগ্য খারাপ থাকলে টিউমার থেকে ক্যান্সার হবে, ভাগ্য ভালো থাকলে সেই টিউমারটা ভালোই থাকবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। তাহলে আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে শুক্রবারে অধ্যায় শেষ করব। ঠিক আছে, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, সি ইউ। শুক্রবার তো তোমাদের আবার পরীক্ষাও আছে না, তোমরা পরিপাক এবং শোষণের উপর পরীক্ষা দিবা। ওকে, আল্লাহ হাফিজ, টাটা, যাই তাইলে।